আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে বি ব্রেইনার নার্সিং লিমিটেডের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকের এই ফ্রি লাইভ ক্লাসে আজকে আমরা সাধারণ জ্ঞানের উপরে চমৎকার একটি লাইভ ক্লাস করব, যেখানে নার্সিং ভর্তি পরীক্ষার অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে। তো তোমরা জানো আজকের লাইভ ক্লাসটি আমাদের ফ্রি লাইভ ক্লাস, সুতরাং তোমরা যাতে সবাই মিলে লাইভ ক্লাসটি করতে পারো সেই জন্য সবাই খুব দ্রুতই আমাদের লাইভ ক্লাসটি শেয়ার করে দাও, তোমার বন্ধুদেরকে মেনশন দিয়ে দাও যাতে তারা এসে ক্লাসটি করতে পারে। আজকে আমরা চমৎকার চমৎকার এমসিকিউ সলভ করব, পাশাপাশি অনেক কিছু নোট করাবো যেগুলো তোমার পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। এবং তোমরা কিন্তু জানো আজকের এই ক্লাস উপলক্ষে আমাদের কিন্তু একটা কি রয়েছে, একটা গিভঅ্যাওয়ের সিস্টেম রয়েছে, পুরস্কারের ব্যবস্থা রয়েছে। যারা নোট করবে, নোট করে আমাদের ফেসবুক গ্রুপে শেয়ার করবে, সেখান থেকে যাদের নোটটা সবচেয়ে বেস্ট হবে সেই নোটটাকে আমরা কিন্তু প্রাইজ দিব। প্রাইজ হিসেবে তোমরা হুডি পেতে পারো, টি শার্ট পেতে পারো, অথবা বি ব্রেইনারের পক্ষ থেকে তোমরা স্মার্ট ওয়াচ, হ্যাঁ, কি কি আছে এটা আমরা দেখিয়ে দিব। তো তোমরা দ্রুতই শেয়ার করে দাও, অনেক বেশি শেয়ার করে দাও। আমি দেখতে পাচ্ছি এখনো কেউ শেয়ার করো নাই। যারা যারা আসছো, বি ব্রেইনারকে পছন্দ করো, ভালোবাসো, তারা কিন্তু শেয়ার করে দিবা। আর নোট করলেই কিন্তু গিফট, হ্যাঁ, যার নোটটা বেস্ট হবে তাকে কিন্তু আমরা গিফট দিব। আমরা কি কি গিফট দিব একটা সারপ্রাইজ কিন্তু আছে, আমরা কিন্তু স্লাইডে দেখিয়ে দিব যে কি কি গিফট আমরা দিব। আজকে ক্লাসটা সাধারণ জ্ঞানের উপরে, টপিক মোস্ট প্রবাবলি তোমরা আগে থেকেই জানো। আজকে টপিক বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, উপজাতি, জনসংখ্যা, এইগুলো নিয়ে আমরা চমৎকার চমৎকার প্রায় 50টার অধিক এমসিকিউ আমরা সলভ করব। এবং সেই 50টা অধিক এমসিকিউ থেকে আমরা অসংখ্য অসংখ্য এমসিকিউ এর হিন্টস পাবো, নোটস পাবো, অনেক ইনফরমেশন পাবো, যেগুলো আমাদের পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো সুতরাং সবাই কিন্তু শেয়ার করে দাও, ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। শেয়ার করলে অনেক মানুষ এটা দেখতে পাবে। এবং সবাই জানো আজকে এটা ফ্রি লাইভ ক্লাস, এবং আমরা একটা পুরস্কারের ব্যবস্থাও রেখেছি। যারা ভালো নোট করতে পারবে আজকে ক্লাস থেকে, দেন আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারবে। আমরা কিন্তু যে ভালো নোট করে তাকে কিন্তু আমরা পুরস্কৃত করব। আচ্ছা, তোমরা আমাকে একটু জানাও যে আমার সাউন্ড ক্লিয়ার কিনা, এবং আমার পেছনে যে স্লাইডটা আছে এইটা ক্লিয়ার কিনা। আমরা ইতিমধ্যে দেখেছি প্রায় 100+ চলে আসছে। আমরা এটাকে আরো অনেক অনেক বাড়িয়ে নিতে চাই। হ্যাঁ, আজকে কিন্তু জমজমাট একটি ক্লাস হবে, এবং ক্লাসের উপরেই কিন্তু বেস করে পুরস্কারের ব্যবস্থা রয়েছে যদি তোমরা নোট করো। হ্যাঁ, আজকের ক্লাসটা ওপেন ফর অল। ওকে, সবকিছু ক্লিয়ার কিনা সেটা একটু দেখো। হ্যাঁ, আমাদের স্টুডেন্টরা বলতেছে সবকিছু ক্লিয়ার। সবাই শেয়ার করে দাও, সবাই শেয়ার করে দাও। হ্যাঁ, আমরা সর্বোচ্চ শেয়ার যে করবে তাকেও কিন্তু প্রাইজ দিতে পারি। হ্যাঁ, সর্বোচ্চ শেয়ার যে করবে তাকেও কিন্তু আমরা প্রাইজ দিতে পারি। এবং বেশি বেশি কমেন্ট করো, তোমার ফ্রেন্ডদেরকে মেনশন দাও। ওকে, তো দেখো আজকে ক্লাসটা আমাদের সাধারণ জ্ঞানের উপরে। তো আজকে ক্লাসটা যারা ভালো মতো করবা তারা কি পাবা সেটা আমি একটু দেখাই দিই। যে আজকে ক্লাসে যারা তোমার ভালোভাবে নোট করবে, লাইভ বা রেকর্ডেড ক্লাসে যারা হ্যান্ড নোট করে ফেসবুক পোস্টে গ্রুপে পোস্ট করবে, তারা চাইলে জিতে নিতে পারে আকর্ষণীয় পুরস্কার। আকর্ষণীয় পুরস্কারগুলো কি কি? বি ব্রেইনারের এক্সক্লুসিভ টি শার্ট, যেন টি শার্ট না, আমাদের স্টুডেন্টরা জানে যে আমাদের টি শার্টগুলো কতটা মানসম্মত এবং কতটা এক্সক্লুসিভ, কতটা প্রিমিয়াম, এটা কিন্তু আমাদের স্টুডেন্টরা জানে। বি ব্রেইনারের এক্সক্লুসিভ টি শার্ট, একই সাথে শীতকাল চলে আসছে, একই সাথে শীতকাল চলে আসছে, রাইট? সো শীতকালে তোমাদের কি দরকার বলো তো? শীতকালে ঠান্ডা নিবারণের জন্য সোয়েটার দরকার। হোয়াট ইজ দিস? শীতকালে ঠান্ডা নিবারণের জন্য কি দরকার? সোয়েটার দরকার। তো যেহেতু সোয়েটার দরকার, আমাদের পছন্দের সোয়েটার, আমাদের এই যে যারা থাকে তাদের পছন্দের সোয়েটার কোনটা বলো তো? সেটা হচ্ছে হুডি। আমরা বি ব্রেইনারের চমৎকার একটা হুডি পেয়ে যাব যারা নোট করবে। এরপরে বি ব্রেইনারের ক্যালেন্ডার তো আছেই। স্মার্ট ওয়াচ, অনেক আকর্ষণীয় একটি স্মার্ট ওয়াচ তোমাদেরকে দেওয়া হবে যারা নোট করবে। ওকে, তারপর টেবিল ল্যাম্প, টেবিল ল্যাম্পও পাবা, যেটা তোমার পড়াশোনার জন্য খুবই উপযোগী একটা উপকরণ, টেবিল ল্যাম্প। এবং বি ব্রেইনার ডায়েরি 2025, একটা ডায়েরি, চমৎকার। দেখো গিফট গুলো কিন্তু ফেলনা কোনো গিফট না, হ্যাঁ, দেওয়ার জন্য গিফট না। বি ব্রেইনার যে আসলেই তোমাদেরকে প্রায়োরিটি দেয়, আসলে যে তোমাদের চাহিদাকে গুরুত্ব দেয়, সেই মাইন্ডসেটটাকে যে গুরুত্ব দেয়, সেটার উপর বেস করে কিন্তু আমাদের এই প্রাইস গুলো কিন্তু ডিক্লেয়ার করা হয়েছে। বি ব্রেইনারের টি শার্ট, হুডি,
ক্যালেন্ডার, স্মার্ট ওয়াচ, টেবিল ল্যাম্প এবং হচ্ছে বি ব্রেইনারের ডায়েরি 2025 সালের জন্য। খুব চমৎকার চমৎকার আমরা অনেকগুলো প্রাইজের নাম শুনলাম। সুতরাং সবাই ঝটপট খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও। আজকে আমরা খুব চমৎকার একটি ক্লাস করতে যাচ্ছি এবং সেইখান থেকে নোট করতে যাচ্ছি। ওকে, এবং শেয়ার করে দাও, শেয়ার করে দাও। হাইয়েস্ট শেয়ারার যে হবে তাকেও কিন্তু আমরা প্রাইজ দিতে পারি। ওকে, তাহলে চলো আজকে আমাদের ক্লাসটা হচ্ছে জনসংখ্যা, উপজাতি এবং শিক্ষা ব্যবস্থা নিয়ে বাংলাদেশের, এবং ভেরি ফার্স্ট আমাদের এবং জাতীয় জিনিসপত্র, রাইট? এবং বাংলাদেশের জাতীয় জিনিসপত্র একদম প্রথম যেই প্রশ্নটা আমাদের এখানে রয়েছে সেটা কি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রাম কয়টি তারকা চিহ্ন রয়েছে? তোমরা জানো আমাদের দুইটা জিনিস রয়েছে আমাদের রাষ্ট্রীয়ভাবে ব্যবহার করা হয়, একটা হচ্ছে জাতীয় প্রতীক আর আরেকটা হচ্ছে জাতীয় মনোগ্রাম। সো মনোগ্রামটাকে বলা হয় রাষ্ট্রীয় সিল। যেই সকল জিনিসের উপরে মনোগ্রামটা থাকে সেটাকে বলা হয় সরকারি জিনিস, হ্যাঁ, সরকারি কাগজপত্র। তো সরকারি কাগজপত্র তোমরা দেখবা যে তোমার ভেতরে মানচিত্র দেওয়া, একটা গোলাকার লাল বৃত্তের মধ্যে একটা মানচিত্র দেওয়া, তোমার এইরকম মনোগ্রাম সাইন রয়েছে। তো আমাদের মনোগ্রামে তারকা স্টার রয়েছে। কয়টা স্টার রয়েছে বলো তো? আমাদের মনোগ্রামে কয়টা স্টার রয়েছে? সবাই ঝটপট উত্তর দাও। আমাদের মনোগ্রামে কিন্তু স্টার রয়েছে 4টি। কতটি বলতো? 4টি স্টার রয়েছে। এবং এই 4টা স্টার দ্বারা আমাদের রাষ্ট্রের যে আগের যে সংবিধান রয়েছে সেই সংবিধানের মূল ভিত্তি, 72 সংবিধানের মূল ভিত্তি, 4টা মূল ভিত্তি, হ্যাঁ, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা, এই 4টা মূল ভিত্তিকে ধরা হয় এই 4টি তারকা দ্বারা। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের 4টি হচ্ছে আমাদের কি তোমার তারকা রয়েছে আমাদের জাতীয় মনোগ্রামে। জাতীয় মনোগ্রামটা দেখতে অনেকটা এরকম, যে তোমার এটার ভেতরে হচ্ছে এরকম বাংলাদেশে একটা মানচিত্র আছে, হ্যাঁ, এরকম বাংলাদেশে একটা কি আছে, মানচিত্র আছে, এবং দেখতে অনেকটা এরকম। ওকে, এবার আমরা পরবর্তী প্রশ্নে যাই। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে এইটা, বাংলাদেশের জাতীয় প্রতীকে কি আছে? বাংলাদেশের জাতীয় প্রতীকে কি আছে সেইটা তোমরা আমাকে একটু বলো। এর আগে বলো যে বাংলাদেশের জাতীয় প্রতীকের ডিজাইনার কে? বাংলাদেশের জাতীয় প্রতীকের ডিজাইনার, বলো ডিজাইনার কে? আমাদের জাতীয় প্রতীকের ডিজাইনার কে? বাংলাদেশের জাতীয় প্রতীকের ডিজাইনার কে? সবাই উত্তর দাও, বেশি বেশি কমেন্ট করো এবং উত্তর দাও। বাংলাদেশের জাতীয় প্রতীকের ডিজাইনার, এখানে 4টা ফুলের নাম দেওয়া আছে, বলা আছে আমাদের বাংলাদেশের জাতীয় প্রতীকে কি আছে। আমাদের বাংলাদেশের জাতীয় প্রতীকে কিন্তু শাপলা আছে। তোমরা সবাই আমাদের দেশের মুদ্রা দেখেছো, কয়েন দেখেছো না? সেই কয়েনের অপর পৃষ্ঠে কিন্তু শাপলা ফুল সংবলিত যে চিত্রটা, সেটাই কিন্তু আমাদের জাতীয় প্রতীক। আমাদের জাতীয় প্রতীক ব্যবহার করতে পারেন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী, এই দুইজনেই কিন্তু বাংলাদেশে জাতীয় প্রতীক ব্যবহার করতে পারেন, বা প্রধান উপদেষ্টা তিনিও পারেন। তাহলে আমাদের জাতীয় প্রতীকের ডিজাইনার হচ্ছেন কামরুল হাসান। জাতীয় প্রতীকের ডিজাইনারের নাম কি? কামরুল হাসান। তাকে পটুয়া কামরুল হাসান বলা হয়। তিনি একজন চিত্রশিল্পী। তিনি শুধু জাতীয় প্রতীকের ডিজাইনার না, আমাদের জাতীয় পতাকার ডিজাইনারও কিন্তু কামরুল হাসান। কামরুল হাসান অনেক কিছু ডিজাইনার। স্বাধীনতার পরে শেখ মুজিবুর রহমান জাতীয় প্রতীকগুলার ডিজাইন করার জন্য এই কামরুল হাসানকে দায়িত্ব দিয়েছিলেন, এবং তিনি জাতীয় প্রতীকের ডিজাইনার এবং তোমার জাতীয় পতাকারও ডিজাইনার। কিন্তু তোমরা উইকিপিডিয়া এমসিকিউ নোট না, এমসিকিউর বাইরে আমি আরো যত আলাদা আলাদা কথাবার্তা বলবো সবকিছু নোট করতে হবে। যার নোটটা সবচেয়ে বেস্ট হবে তাকে কিন্তু আমরা প্রাইজ দেব। শুধু এমসিকিউ নোট করলে তো আর হবে না। আমি এই ক্লাসে কি কি জিনিস শেয়ার করতেছি, কি কি ইনফরমেশন দিচ্ছি আউট অফ দ্য ক্লাস, হ্যাঁ, সেইগুলো কি তোমাকে নোট করতে হবে। ক্লিয়ার? ওকে, তো তোমরা যদি উইকিপিডিয়া সার্চ করো দেখবা যে এই ডিজাইনার শব্দের বদলে আরেকটা শব্দ আছে নকশাকার। এই নকশাকার, এবং সেইখানে কিন্তু জাতীয় প্রতীকের নকশাকার হিসেবে আরেকজনের নাম আছে, তার নাম হচ্ছে মোহাম্মদ ইদ্রিস। কিন্তু আমরা ডিজাইনার হিসেবে তোমার এই কামরুল হাসানের নামটাই জানি, কারণ কামরুল হাসান ওই ডিজাইনার কমিটির প্রধান ছিলেন। মোহাম্মদ ইদ্রিস তিনি নকশা করেছিলেন, কিন্তু তাকে ডিরেকশন দিয়েছিল এবং যার নামে এগুলো নকশা হয়েছিল সেটা হচ্ছে কামরুল হাসানের নামে। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের সেকেন্ড কোয়েশ্চেন। তাহলে আমাদের জাতীয় প্রতীকে কি রয়েছে? শাপলা রয়েছে।
আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে বাংলাদেশের জাতীয় সঙ্গীত কোন সুরের অনুপ্রেরণায় রচিত? রামপ্রসাদী, পাশ্চাত্য, কীর্তন নাকি বাউল গান? হ্যাঁ, ঝটপট উত্তর দিয়ে দাও। আমাদের জাতীয় সঙ্গীত কোন সুরের অনুপ্রেরণায় রচিত? তোমরা সবাই জানো আমাদের জাতীয় সঙ্গীতের রচয়িতা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর। তো রবীন্দ্রনাথ ঠাকুর এই গানটার কিন্তু নিজে সুর করেন নাই, এই গানটা কিন্তু একটা বাউল সঙ্গীত থেকে, কোন সঙ্গীত থেকে? একটা বাউল সঙ্গীত থেকে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর এই গানটা নকল করেছেন, সুরটা নকল করেছেন। যেই বাউলের থেকে নকল করেছেন তিনি একজন লালন ভক্ত ছিলেন। কি ভক্ত ছিলেন? লালন ভক্ত। তার নাম হচ্ছে গগন হরকরা, কুষ্টিয়ার মানুষ। গগন হরকরা, তার নাম কি বলা হতো সবাই? গগন হরকরা। তার একটা গান ছিল, সেই গানটা কি? সেই গানটার নাম হচ্ছে আমি কোথায় পাবো তারে, আমার মনের মানুষ জেরে। আমি কোথায় পাবো তারে। এই গানটা সুর থেকে জাতীয় সঙ্গীতের সুরটা নকল করেছেন। এবং এই হরকরা মানে হচ্ছে তোমার ডাক পিয়ন, যারা চিঠিপত্র বিলি করে তাদেরকে বলা হয় হরকরা। তো বলা হয়ে থাকে রবীন্দ্রনাথ ঠাকুর যখন কুষ্টিয়া এসেছিলেন, তোমরা সবাই জানো যে কুষ্টিয়ার শিলাইদহে রবীন্দ্রনাথ ঠাকুরের জমিদারি ছিল, বা তিনি জমিদারি দেখাশোনা করতেন, পারিবারিক জমিদারি দেখাশোনা করতেন। তো এই গগন হরকরার গান তখন তিনি শুনতেন। এই গগন হরকরা একজন ছিল ডাক পিয়ন। বলা হয়ে থাকে এই গগন হরকরার ক্যারেক্টারটাকেই রবীন্দ্রনাথ ঠাকুর তার যে ডাকঘর নামক রচনা রয়েছে, ডাকঘর নামক যে নাটক, সেই নাটকে তিনি ক্যারেক্টারাইজ করেছেন। গগন হরকরার আমি কোথায় পাবো তারে, আমার মনের মানুষ জেরে। তিনি কুষ্টিয়ার বাসিন্দা ছিলেন। কোথাকার? তার জেলা ছিল কুষ্টিয়ায়। কুষ্টিয়ায় তিনি একজন লালন ভক্ত ছিলেন। তার কণ্ঠেই মূলত এই গানটা রবীন্দ্রনাথ ঠাকুর শুনেছিলেন এবং সেইখান থেকে তিনি বানিয়ে ফেলেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। ওকে, তাহলে সবার উত্তরে প্রায় সঠিক। এখানে অনেকে উত্তর দিচ্ছে। জান্নাত শারমিন রিয়া বলেছে আমি শুনেছিলাম এই গান সার্চ করে। তোমরা ইউটিউবে সার্চ দিতে পারো। হ্যাঁ, অনেকটা এরকম আমি কোথায় পাবো তারে, আমার মনের মানুষ চেয়ে। আমি গান ভালো গাই না, সেজন্য আমি সুর দিলাম না, জাস্ট এটা বললাম। ওকে, রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি ছিল কুষ্টিয়ার শিলাইদহে। তাহলে এই গানটার মূল সুরকার কে? গগন হরকরা। আমাদের পরবর্তী কোয়েশ্চেন যে বাংলাদেশের জাতীয় পতাকার সাথে কোন দেশের জাতীয় পতাকা মিল আছে? ভারত, জাপান, থাইল্যান্ড এবং মিশর। হ্যাঁ, তাড়াতাড়ি ঝটপট উত্তর দিয়ে দাও। আমাদের জাতীয় পতাকার সাথে কোন দেশের জাতীয় পতাকার মিল আছে? হ্যাঁ, তোমার কাছে কি মনে হয় ভারতের সাথে মিল আছে? না, ভারতের সাথে আমাদের মিল নেই। মিশরের সাথে মিল নাই, থাইল্যান্ডের সাথে মিল নাই। জাপানের সাথে আমাদের কি রয়েছে? জাপানের সাথে আমাদের জাতীয় পতাকার মিল রয়েছে। তোমরা যদি জাপানের মানচিত্রটা একটু দেখো, জাপানের মানচিত্রটাও কিন্তু আমাদের পতাকার মতোই, কিন্তু ওইখানে হচ্ছে সাদা ক্ষেত্রের মধ্যে একটা কি লাল বৃত্ত, একটা লাল বৃত্ত। তাহলে এইটা হচ্ছে লাল, আর বাইরের গ্রাউন্ডটা কি? বাইরের গ্রাউন্ডটা হচ্ছে সাদা। আর আমাদের পতাকাটা হচ্ছে মাঝখানে হচ্ছে লাল বৃত্ত এবং বাইরের যে গ্রাউন্ডটা রয়েছে সেই গ্রাউন্ডটা হচ্ছে সবুজ। রাইট। তাহলে জাপানের সাথে আমাদের কি রয়েছে? আমাদের তোমার পতাকার মিল রয়েছে। তাহলে জাপানের রাজধানীর নাম কি সবাই বলো তো? জাপানের রাজধানীর নাম কি? জাপানের রাজধানীর নাম হচ্ছে টোকিও। তোমরা সবাই জানো টোকিও বিশ্বের সবচাইতে বড় মেগা সিটি। টোকিও, জাপানের রাজধানীর নাম কি? টোকিও। তারপরে আমাদের ভারতের রাজধানীর নাম হচ্ছে দিল্লি। রাইট, দিল্লি। আজকে আমাদের ফেসবুক গ্রুপে কে একজন যেন পোস্ট করেছিল যে দিল্লি কোন দেশের রাজধানী। পৃথিবীতে দুইটা রাজধানী আছে সেম সেম কাছাকাছি, একটা হচ্ছে দিল্লি আর আরেকটা হচ্ছে দিল্লি। তো দিল্লি কোন দেশের রাজধানী? দিল্লি হচ্ছে পূর্ব তিমুরের রাজধানী। পূর্ব তিমুরের রাজধানী। তেমনি ভাবে আমাদের বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা। পৃথিবীতে আরেকটা দেশ আছে যার রাজধানীর নাম হচ্ছে ঢাকার। আরেকটা দেশ আছে যার রাজধানীর নাম হচ্ছে কি? ঢাকার। তাহলে ঢাকার কোন দেশের রাজধানী বলতো? ঢাকার একটা মুসলিম দেশের রাজধানী, কিন্তু সেটা হচ্ছে সেনেগাল। সেনেগালের রাজধানীর নামও কি? ঢাকার। এছাড়া মিশরের রাজধানীর নাম হচ্ছে কায়রো, আর থাইল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে ব্যাংকক। ওকে, থাইল্যান্ডের রাজধানী নাম হচ্ছে কি? ব্যাংকক। জাপানের রাজধানী হচ্ছে টোকিও। এবং এই জাপানের পতাকার সাথেই কিন্তু আমাদের জাতীয় পতাকার
মিল রয়েছে। তাহলে দেখো এই একটা এমসিকিউ থেকে কিন্তু আমরা অনেকগুলো এমসিকিউ জানতে পারলাম। হ্যাঁ, ভারতের রাজধানী হচ্ছে দিল্লি, আর দিল্লি হচ্ছে তোমার পূর্ব তিমুরের রাজধানী। আবার ঢাকা হচ্ছে বাংলাদেশের রাজধানী, আবার ঢাকার হচ্ছে সেনেগালের রাজধানী, খুবই কাছাকাছি শব্দ। মিশরের রাজধানী হচ্ছে কায়রো এবং থাইল্যান্ডের রাজধানী হচ্ছে ব্যাংকক। ওকে, আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে কবি কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি ঘোষণা করা হয় কত সালে? হ্যাঁ, ঝটপট উত্তর দিয়ে দাও। কবি কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি ঘোষণা করা হয় কত সালে? 1971 সালে, 1972 সালে, 1975 সালে, 1980 সালে? হ্যাঁ, 1971 সালে, 1972 সালে, 1975 সালে এবং 1980 সালে। কবি কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি ঘোষণা করা হয় কত সালে? তোমরা কিন্তু চাইলে এই মুহূর্তে একটু 1 মিনিট সময় নিয়ে আমাদের লাইভটা শেয়ার করে দিতে পারো, কারণ আজকের লাইভটা ফ্রি লাইভ ক্লাস, অনেক স্টুডেন্ট করুক এটা আমরা চাই। এবং তোমরা জানো যে আজকে ক্লাস থেকে নোট করলে যে বেস্ট নোটকারী হবে তাকে কিন্তু আমরা গিফট দিব। অনেকগুলো গিফট আইটেম তোমাদেরকে দেখিয়েছি, টি শার্ট, হুডি, স্মার্ট ওয়াচ, এছাড়া ক্যালেন্ডার রয়েছে আমাদের। তাড়াতাড়ি উত্তর দিয়ে দাও। আমরা দেখতে পাচ্ছি এখানে কমেন্ট করেছে সবাই 1972। অনেকেরই কমেন্ট পাওয়া যাচ্ছে। অনেকের কমেন্ট পাওয়া যাচ্ছে। ওকে, তাহলে খেয়াল করো, কাজী নজরুল ইসলামকে জাতীয় কবির মর্যাদা দেওয়া হয়, এখানে সঠিক উত্তরটা নাই। ওকে, তোমরা অনেকেই কিন্তু এইটার উত্তর দিচ্ছ, কারণ আমি তোমাদেরকে পড়িয়েছিলাম, আমি তোমাদেরকে যখন ক্লাস করিয়েছিলাম, আমাদের পেইড ব্যাচে যে সমস্ত স্টুডেন্টরা আছে তারা অবশ্যই জানে যে এখানে হচ্ছে সঠিক অ্যান্সারটা নাই। কাজী নজরুল ইসলামকে 1972 সালে বাংলাদেশে নিয়ে আসা হয়। 1972 সালে তাকে বাংলাদেশে নিয়ে আসা হয়, বাংলাদেশে আনা হয় কাজী নজরুল ইসলামকে। এবং 1974 সালে কাজী নজরুল ইসলামকে দুইটা জিনিস দেওয়া হয়। একটা হচ্ছে নাগরিকত্ব দেওয়া হয়, নাগরিকত্ব, আর সরি নাগরিকত্ব না, 1974 সালে তাকে হচ্ছে জাতীয় কবির মর্যাদা দেওয়া হয়, জাতীয় কবি মর্যাদা দেওয়া হয়। এবং তাকে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তাকে হচ্ছে ডিলিট উপাধি দেওয়া হয়। কি উপাধি দেওয়া হয়? ডিলিট উপাধি দেওয়া হয়। তাহলে কাজী নজরুল ইসলামকে 1974 সালে জাতীয় কবির মর্যাদা দেওয়া হয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তাকে ডিলিট উপাধি দেওয়া হয়। 1976 সালে, 1976 সালে কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হয়। 1976 সালে তাকে নাগরিকত্ব দেওয়া হয়, তাকে দেশে আনা হয় 1972 সালে, এবং 76 সালে তাকে কি করা হয়? নাগরিকত্ব দেয়া হয়। ক্লিয়ার? ওকে, তাহলে দেখো এখান থেকে কিন্তু আমরা অনেকগুলো অপশন পেয়ে গেছি। আমাদের বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, তাকে 1972 সালে ঢাকায় আনা হয়, জাতীয় কবির মর্যাদা দেওয়া হয় 1974 সালে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি দেওয়া হয় তাকে 1974 সালে। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা একবার আসছিল যে কাজী নজরুল ইসলামকে কত সালে ডিলিট উপাধি দেওয়া হয়, এবং 1976 সালে তাকে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হয়। ডিলিট মানে কি? সবাই একটু কমেন্টটা করো তো, ডিলিট মানে কি? ডিলিট একটা সংক্ষিপ্ত শব্দ, এটার ফুল মিনিংটা কি? ডিলিটের ফুল মিনিংটা কি? আচ্ছা, এরপরে আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের কত চরণ বাজানো হয়? তোমরা সবাই জানো যে আমাদের জাতীয় সঙ্গীতের হচ্ছে আমার সোনার বাংলা। এই আমার সোনার বাংলায়, এই আমার সোনার বাংলা, আমার সোনার বাংলার 10 লাইন হচ্ছে আমাদের জাতীয় সঙ্গীত। জাতীয় সঙ্গীত কত লাইন?
আমার সোনার বাংলার, আমার সোনার বাংলার 10 লাইন হচ্ছে আমাদের জাতীয় সঙ্গীত, প্রথম 10 লাইন, প্রথম 10 লাইন। কিন্তু যেই কোনো অনুষ্ঠানে, রাষ্ট্রীয় অনুষ্ঠানে কিন্তু 10 লাইন বাজানো হয় না। কত লাইন বাজানো হয় সবাই উত্তর দাও। প্রথম 10 লাইন, প্রথম 4টি, শেষ 4টি, শেষ 10টি। এই আমার সোনার বাংলা গানটি কিন্তু মোট 25 লাইনের, তার প্রথম 10 লাইন কিন্তু আমাদের জাতীয় সঙ্গীত। আর যেই কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রথম 4 লাইন, হ্যাঁ, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাঁশি, এই পর্যন্তই বাজানো হয় যে কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে, প্রথম 4 লাইন বাজানো হয়। তোমাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি, যেহেতু সাধারণ জ্ঞান আমরা পড়তেছি, সাধারণ জ্ঞান মানেই ইতিহাস। আর তোমরা জানো যে বাংলাদেশের ইতিহাসের একটা বাক বদল কিন্তু হয়ে গেছে 2024 সালে। তো সামনে আরো অনেক ধরনের চেঞ্জ আসবে, বিশেষ করে আমাদের জাতীয় দিনগুলোতে, আমাদের সংবিধানে, আমাদের ইতিহাসের মধ্যে কিছু কিছু হয়তো চেঞ্জ আসতে পারে। সো যখন যেই চেঞ্জটা আসবে সেই চেঞ্জটা কিন্তু তোমরা ওয়াকিবহাল থাকবা, তোমরা সেটা জেনে নিবা, এবং সেখান থেকে কিন্তু তোমাদের পরীক্ষায়, বিভিন্ন ভর্তি পরীক্ষায় প্রচুর কোয়েশ্চেন আসবে। কারণ বাংলাদেশে এখন একটা ট্রানজিশন পিরিয়ড চলতেছে, অনেক কিছু বাদ হবে, অনেক কিছু যুক্ত হবে। সো তোমাদের সবকিছুর সাথে কি থাকতে হবে? আপডেটেড থাকতে হবে। ক্লিয়ার? তাহলে আমাদের যে কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে এটা বাজানো হয় প্রথম 4 লাইন। এবার আমি তোমাকে আরেকটা কোয়েশ্চেন করি, আমাদের রণসঙ্গীত কোনটি বলো তো? আমাদের রণসঙ্গীত কোনটি? আমাদের রণসঙ্গীত কোনটি? 24শে জুলাই আন্দোলনে এই সঙ্গীতটা অনেককে অনুপ্রেরণা জুগিয়েছে আমাদেরকে। আমাদের রণসঙ্গীত কোনটি? ওকে, তোমরা সবাই জানো যে আমাদের একটা নতুন কোর্স চালু হয়েছে, শিওর সাকসেস কোর্স। এইটা খুব দ্রুতই লঞ্চ করা হবে। তোমরা ঝটপট ভর্তি হয়ে যেতে পারো। বাংলাদেশের নার্সিং প্রিপারেশনের ক্ষেত্রে যারা অনলাইনে ঘরে বসে নার্সিং প্রিপারেশন নিতে চাও, তাদের জন্য সবচেয়ে বেস্ট প্ল্যাটফর্ম কিন্তু বি ব্রেইনার। বিগত বছরগুলোতে তোমরা এটা সাকসেস রেট দেখলে বুঝবা, এবং আমাদের টিচার প্যানেল, আমাদের ক্লাস কোয়ালিটি, আমাদের ম্যাটেরিয়ালস সবগুলো কিন্তু টপ নচ। সুতরাং তোমরা নির্দ্বিধায় ভর্তি হয়ে যেতে পারো। ওকে, তাহলে আমাদের রণসঙ্গীত হচ্ছে চল চল চল। এটা লিখেছেন কে বলতো? এটা লিখেছেন কাজী নজরুল ইসলাম। চল 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 লিখেছেন কাজী নজরুল ইসলাম। এটা 21 লাইন। কত লাইন? এটা হচ্ছে 21 লাইনের একটা কবিতা থেকে গান। এটা লিখেছেন হচ্ছে কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম। তাহলে এটা আমাদের রণসঙ্গীত। অনেক সময় পরীক্ষায় কিন্তু আসে যে বাংলাদেশের রণসঙ্গীত কোনটা। রণসঙ্গীত মানে হচ্ছে যুদ্ধের সঙ্গীত, যুদ্ধে যেই সঙ্গীত বাজানো হয় সেটাই কিন্তু আমাদের রণসঙ্গীত। ক্লিয়ার? ওকে, আমাদের পরবর্তী কোয়েশ্চেন, বাংলাদেশের জাতীয় পতাকা দিবস কবে? বাংলাদেশের যে জাতীয় পতাকা, এইটা সর্বপ্রথম যেই তারিখে উত্তোলন করা হয় সেটাই আমাদের পতাকা দিবস। তাহলে বাংলাদেশের জাতীয় পতাকা দিবস কবে? তো যেহেতু জাতীয় পতাকা দিবসের কথা বলা হচ্ছিলাম, তখন জাতীয় পতাকাটা দেখতে আমাদের বর্তমান জাতীয় পতাকার মতো ছিল না। তখন কিন্তু জাতীয় পতাকাটা দেখতে অনেকটা সবুজ ক্ষেত্রের মধ্যে লাল বৃত্ত, তার মধ্যে একটা সোনালী মানচিত্র থাকার কথা ছিল, যদিও সোনালী রং না থাকার কারণে এটা তোমার, এটা হচ্ছে তোমার কি দিয়ে বানানো হয়? এটা হচ্ছে হলুদ রং দিয়ে বানানো হয়। সো এই পতাকাটা কিন্তু কামরুল হাসান ডিজাইন করেননি। এই পতাকাটা ডিজাইন করেছিলেন কিন্তু তৎকালীন একজন ছাত্র নেতা। তার নাম কি? তোমরা সবাই একটু কমেন্ট করবে যে বাংলাদেশের প্রথম জাতীয় পতাকার ডিজাইনার কে ছিলেন। হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে যে বুয়েটের শেরে বাংলা হলে কিন্তু এই পতাকাটা সেলাই করা হয়েছিল এবং নিয়ে আসা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায়। সেই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর সভাপতি আসম আব্দুর রব সবার সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় সর্বপ্রথম জাতীয় পতাকা উত্তোলন করেন, এবং এই পতাকাটা উত্তোলনের তারিখ ছিল 2রা মার্চ। 2রা মার্চ 1971 সাল। 2রা মার্চ 1971 সাল। কে উত্তোলন করেন? আসম আব্দুর রব। তিনি তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর ভিপি ছিলেন। এবং এই 2রা মার্চকে আমাদের জাতীয় পতাকা দিবস বা ন্যাশনাল ফ্ল্যাগ ডে বলা হয়। এবং 1971 সালে এই 2রা মার্চ কিন্তু ঢাকাতে হরতাল পালিত হয়েছিল ইয়াহিয়া খানের অধিবেশন স্থগিত করে দেওয়ার প্রতিবাদে। ওকে, তোমরা অনেকেই কমেন্ট করতেছো, আমরা তাকে সংক্ষেপে এসএন দাস বলে থাকি, বা তার পুরো নাম হচ্ছে শিব নারায়ণ দাস। এই শিব নারায়ণ দাস গত বছর মারা গিয়েছেন, বা এই বছরই মারা গিয়েছেন, 2024 সালে মারা গিয়েছেন, সম্ভবত
19 এপ্রিল। শিবনারায়ণ দাস তিনি 1971 সালে এই পতাকাটা নিজের হাতে সেলাই করেছিলেন এবং নিজেই ডিজাইন করেছিলেন। শিবনারায়ণ দাস। এবং পরবর্তীতে আমরা তাকে একরকম হচ্ছে ইতিহাস থেকে মুছে যেতে দেখি, যে কামরুল হাসান যখন নতুন পতাকাটা ডিজাইন করেন তখন এই পতাকাটা আর ব্যবহার করা হয়নি, কিন্তু 71-এ পুরো মুক্তিযুদ্ধে কিন্তু এই পতাকাটাই হ্যাঁ চালু ছিল। এবং 2রা মার্চ আমাদের জাতীয় পতাকা দিবস, কিন্তু ওই মাসেরই 23শে মার্চ ছিল পাকিস্তান দিবস। হ্যাঁ, পাকিস্তানের সংবিধান ওই 23 মার্চ তারিখে গৃহীত হয়েছিল বলে পূর্ব পাকিস্তানে তৎকালীন 23 মার্চ পাকিস্তান দিবস পালন করা হইতো। তো 23 মার্চ ওই দিন পাকিস্তানের পতাকা না উত্তোলন করে আমরা সারা দেশে আমাদের যে পতাকা সেটা উত্তোলন করেছিলাম। এই জন্য 23 মার্চ হচ্ছে পতাকা উত্তোলন দিবস। পতাকা উত্তোলন দিবস 23 মার্চ সারা বাংলাদেশে এই জাতীয় পতাকাটা কিন্তু উত্তোলন করা হয়, এইটাকে বলা হয় পতাকা উত্তোলন দিবস। এবং 1972 সালে 23 মার্চে কিন্তু গণপরিষদ আদেশ জারি করা হয়েছিল, সেই কারণে এটাকে গণপরিষদ দিবসও বলা হয়। ক্লিয়ার? আচ্ছা, কোর্স ফি কত ভাই অনেকে আমাকে জিজ্ঞেস করতেছো, সবকিছু আমাদের কমেন্ট বক্সে পিন কমেন্টে দেওয়া আছে। আমাদের নতুন যে শিওর সাকসেস ব্যাচ সেটার ডিটেলস তোমরা পেজে পেয়ে যাবে, আমাদের এই লাইভটার কমেন্ট বক্সে কিন্তু পেয়ে যাবে। আমাদের সার্বক্ষণিক আমাদের টেকনিক্যাল টিম কিন্তু এগুলো হ্যান্ডেল করতেছে, তোমরা পেজে নক দিলেই জেনে যাবে কোন কোর্সের আমাদের কত ফি। এটা ছাড়া আমাদের একটা অ্যাপ কিন্তু রয়েছে গুগল প্লে স্টোর থেকে, তোমরা ডাউনলোড করে নিতে পারবা বি ব্রেইনার অ্যাপ। সেখানে অনেক কোর্সের সবগুলো কোর্সে আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে। কিছু ফ্রি কোর্স আছে যেখান থেকে তুমি অ্যাক্সেস নিয়ে তোমার অনেক ফ্রি ক্লাস করতে পারবা। এটা ছাড়াও আমাদের পেইড ব্যাচের কোর্সগুলো সেখানে রয়েছে, সেখান থেকে তুমি ভর্তি হতে পারবা। তো সুতরাং তুমি বি ব্রেইনার অ্যাপটাও কিন্তু নামিয়ে নিতে পারো, খুবই ইউজফুল একটা অ্যাপ। বাংলাদেশে নার্সিং প্ল্যাটফর্মে এই প্রথম কোনো একটা প্ল্যাটফর্মের অ্যাপ রয়েছে যেটা গুগল প্লে স্টোরে রয়েছে। ওকে, আচ্ছা ওকে। একজন বলছে ভাইয়া আজকে আমি এই লাইভ ক্লাস করার জন্য ফেসবুক খুলছি, তার ফেসবুক ছিল না আগে। ওকে, আচ্ছা তাহলে এখন খেয়াল করো, আমরা এই স্লাইডটা থেকে অনেক কিছু জানতে পারলাম। 23 মার্চ পতাকা উত্তোলন দিবস, এবং শিবনারায়ণ দাস হচ্ছে আমাদের কি এই প্রথম পতাকাটার ডিজাইনার। আমাদের পরবর্তী কোয়েশ্চেন, বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনারকে? একদম প্রথম দিকে আমরা মনোগ্রাম পড়ছিলাম না, এই মনোগ্রামের ডিজাইনারকে? অনেকে এই মনোগ্রামের ডিজাইনারের সাথে পতাকার ডিজাইনারের নাম গুলিয়ে ফেলে, তো তোমরা সবাই উত্তর দিয়ে দাও এই মনোগ্রামের ডিজাইনারকে। হ্যাঁ, অলরেডি ডিসকাউন্ট চলতেছে, তোমরা আমাদের টিমের সাথে কথা বললে বুঝতে পারবা। আমি আরো একটা কথা বলি যে আমি কিন্তু কোর্স বেচি না, আমি এই ক্লাসের মাধ্যমে কোর্সের মার্কেটিং করতেছি। তো কোর্স কিনা অ্যাভেল করার জন্য তোমরা হচ্ছে আমাদের পেজে নক দাও, আমাদের টিম রয়েছে তারা তোমাকে হেল্প করবে। এবং অলরেডি কিন্তু বলাই আছে যে ডিসকাউন্ট চলতেছে শিওর সাকসেস ব্যাচে, তো তোমরা সেই ডিসকাউন্টে কিন্তু ভর্তি হয়ে যেতে পারবা। পিন কমেন্টে সবকিছুই দেওয়া আছে। ক্লিয়ার? ওকে, তাহলে বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার কি? আমাদের রাষ্ট্রীয় মনোগ্রাম ডিজাইন করেছেন এ এন সাহা। এ এন সাহা, এ এন সাহা, তিনি হচ্ছে আমাদের রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার। ক্লিয়ার? ওকে, আমাদের পরবর্তী কোয়েশ্চেন, বাংলাদেশের জাতীয় খেলা কি? হ্যাঁ, তোমরা সবাই এই প্রজন্ম অনেকটাই জানার কথা, কিন্তু পরবর্তী যে সমস্ত প্রজন্ম আসবে তারা হয়তো জানবেও না ঘুণাক্ষরেও যে বাংলাদেশের জাতীয় খেলা কোনটা। ফুটবল, ক্রিকেট, কাবাডি, বাস্কেটবল। তো বাংলাদেশে ফুটবল ক্রিকেট বেশি চলে। হ্যাঁ, আমার এখানেই হয়তো অনেকে ফুটবল ফ্যান রয়েছে, বার্সেলোনা, রিয়াল মাদ্রিদে অনেকের ফ্যান রয়েছে। হ্যাঁ, আমিও পছন্দ করি ফুটবল খেলা, ক্রিকেট খেলা পছন্দ করি, কিন্তু বাংলাদেশের জাতীয় খেলা কোনটা? বাংলাদেশের জাতীয় খেলা কোনটা? হ্যাঁ, এটা কিন্তু অনেকেই জানে না, অনেকে উত্তর দিচ্ছে ক্রিকেট। হ্যাঁ, অনেকে উত্তর দিয়েছে ক্রিকেট। কেউ কেউ উত্তর দিচ্ছে বি বি ক্রিকেট। বাংলাদেশ ক্রিকেট বেশি খেলে দেখে ক্রিকেট উত্তর দিতে হবে? হ্যাঁ, দুঃখজনক হলেও সত্যি যে অনেকে না জানাটাই স্বাভাবিক, কারণ হচ্ছে বাংলাদেশে এইটার প্রমোশন এত বেশি হয় না। আমাদের জাতীয় খেলা হচ্ছে কাবাডি, আমাদের জাতীয় খেলা কাবাডি, এবং এটার আরেকটা নাম আছে, কাবাডি খেলার আরেকটা নাম হচ্ছে হাডুডু। হ্যাঁ, হাডুডু। এটা হচ্ছে খুবই গ্রাম অঞ্চলে খুবই
প্রচলিত এবং জনপ্রিয় একটি খেলা হচ্ছে এই হাডুডু। দুইটা পক্ষ আসে এবং হাডুডু, তারপর নানান রকম ছন্দ দিয়ে তারা হচ্ছে মুখের নিঃশ্বাস ধরে রেখে প্রতিপক্ষকে টাচ করে আবার ফিরে আসতে পারলে পয়েন্ট হয়। সো এই খেলাটা শহরের অঞ্চলের ছেলেমেয়েরা তো এটা কখনোই খেলেনি, জানেও না এটার নিয়ম কানুন। গ্রামে কোথাও কোথাও এখনো এটা চালু রয়েছে। তাহলে আমাদের জাতীয় খেলা হচ্ছে কাবাডি অথবা হাডুডু। ফুটবল, ক্রিকেট দুটাই, কোনোটাই আমাদের জাতীয় খেলা না। যদিও আমরা ক্রিকেট রাষ্ট্রীয়ভাবে অনেক বেশি দেখে থাকি এবং হচ্ছে অনেক বেশি প্রমোশন দেখে থাকি ক্রিকেটের। আচ্ছা, এবার আমাকে একটু উত্তর দাও তো যে বাস্কেটবল কোন দেশের জাতীয় খেলা? এটা তোমাদের দেখি কারো মাথায় আছে কিনা। বাস্কেটবল কোন দেশের জাতীয় খেলা? পরীক্ষা আসতে পারে। বাস্কেটবল কোন দেশের জাতীয় খেলা? সবাই একটু উত্তর দাও তো, আমি একটু দেখতে চাই। কাবাডি সবচেয়ে বেশি কাপ পেয়েছে ভারত, কারণ ভারতে প্রচুর কাবাডি খেলে এবং ভারতে কিন্তু রাষ্ট্রীয়ভাবে কাবাডি চ্যাম্পিয়নশিপ আয়োজন করা হয় এবং টেলিভিশনে দেখানো হয়। আমাদের বাংলাদেশে কিন্তু দেখানো হয় না। 2023-20 সেশনে এই প্রশ্নটা আসছিল। বাস্কেটবল কোন দেশে জাতীয় খেলা? ইয়েস, আজকের ক্লাসের নোট যারা করবা তাদের মধ্য থেকে কিন্তু আমরা গিফট দিব। আমরা ইতিমধ্যে অ্যানাউন্স করেছি যে আজকে ক্লাস থেকে সেরা নোট যে করতে পারবে এবং আমাদের ফেসবুক গ্রুপে যে শেয়ার করবে তাদেরকে কিন্তু আমরা বি ব্রেইনারের পক্ষ থেকে টি শার্ট দিচ্ছি, হুডি দিচ্ছি, স্মার্ট ওয়াচ দিচ্ছি, টেবিল ল্যাম্প দিচ্ছি, ক্যালেন্ডার দিচ্ছি, ডায়েরি দিচ্ছি। চমৎকার চমৎকার সব গিফট আইটেম, আমার খুবই পছন্দ হয়েছে। বি ব্রেইনারকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর গিফটগুলো চুজ করার জন্য। ওকে, অনেকেই বলতেছে থাইল্যান্ড, কেউ কেউ বলতেছে জাপান। জাপানিদেরকে বাস্কেটবল খেলতে দেখছো তুমি? হ্যাঁ, বাস্কেটবল হচ্ছে আমেরিকার জাতীয় খেলা। হ্যাঁ, আমেরিকার জাতীয় খেলা, ইউএসএ আমেরিকার জাতীয় খেলা এবং সেরা বাস্কেটবল প্লেয়ার একজন রয়েছে, তার নাম হচ্ছে মাইকেল জর্ডান। হ্যাঁ, আমেরিকার জাতীয় খেলা হচ্ছে এই। আচ্ছা, হাতের লেখা সুন্দর না? আমার হাতের লেখা এমনিতে সুন্দর না, হাতের লেখা দিয়ে তুমি কি খাবা? পানি খাবা? হ্যাঁ, আমার হাতের লেখা সুন্দর না অসুন্দর দিয়ে এটা তোমার কোনো কোনো দরকার নাই। আচ্ছা, আমেরিকার জাতীয় খেলা হচ্ছে কি? বাস্কেটবল, হাডুডু। আর আমাদের জাতীয় খেলা হচ্ছে হাডুডু। ফুটবল এবং ক্রিকেট দুইটারই জন্মস্থান হচ্ছে ইংল্যান্ডে। আচ্ছা, এবার জাতীয় প্রতীক নিয়ে আমাদের আরেকটা প্রশ্ন। বাংলাদেশের জাতীয় প্রতীকের নিচের কোনগুলো ব্যবহার করা হয়েছে বা কোনগুলো ব্যবহার করা যায়? ধান পান শাপলা, ধান পাট শাপলা, ধান পান শাপলা, ধান পান পাট, কোনটা বলো তো? সবাই ঝটপট উত্তর দিয়ে দাও। জাপান আমার ড্রিম কান্ট্রি, তাই সব জায়গায় জাপান দেখি। আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, নোট শেয়ারের কথা বলছে। আমরা হাতের লেখা দেখে মূল্যায়ন করব না, আমরা দেখব যে কার নোটটা সবচেয়ে গুছানো, পরিষ্কার, পরিচ্ছন্ন। যদিও সুন্দর হাতের লেখার প্রতি আমরা একটু বায়াসড থাকবো, বাট সুন্দর হাতের লেখা হইলেই যে আমরা তাকে একেবারে গিফট দিয়ে দেবো বিষয়টা এরকম না। তুমি কত ভালোভাবে নোট করতে পেরেছো, তোমার নোটগুলো কতটুকু গোছানো, কতটুকু কোয়ালিটিফুল, কতটুকু রিসোর্সফুল, এইগুলো বিবেচনা করে কিন্তু আমরা প্রাইজ দিব। সো কোনো টেনশনের কোনো কারণ নেই। তোমার হাতের লেখা খারাপ হইতেই পারে, কিন্তু তোমার যদি নোট করাটা সুন্দর হয়, তোমার ইনফরমেশন গুলো যদি খুবই সলিড ইনফরমেশন হয়, তাহলেও কিন্তু আমরা, ভাইয়া কখন নোট গ্রুপে সাবমিট করতে হবে? এই ক্লাসের পর পরেই নিজেরা আগামী 24 ঘন্টা মধ্যে করে সাবমিট করে দিবা। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমাদের, তাহলে প্রশ্নের উত্তর দিয়ে দাও। আমাদের জাতীয় প্রতীকের নিচের কোনগুলো ব্যবহার করা হয়েছে? দেখো, অনেকে পান কমেন্ট করতেছো, পান কোন দিক দিয়ে আমাদের জাতীয় প্রতীকে ব্যবহার করা হয়? জাতীয় প্রতীকে ওই জিনিসগুলো ব্যবহার করা হয় যেগুলোর সাথে কোনো না কোনো মিনিং জড়িত আছে। যেমন শাপলা আমাদের প্রকৃতিকে রিপ্রেজেন্ট করে, পাট আমাদের অর্থনীতিকে রিপ্রেজেন্ট করে, আমরা যে প্রধান খাদ্য আমাদের ধান, এটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে কি? ধান দ্বারা, রাইট? তাহলে ধান পাট শাপলা এইটাই হচ্ছে আমাদের জাতীয় প্রতীকে ব্যবহার করা হয়। আমাদের জাতীয় প্রতীকে রয়েছে ধান, পাট, শাপলা এবং রয়েছে তারা। 4টি তারকা রয়েছে, 2টা ধানের শীষ রয়েছে, 3টি পাট পাতা সম্বলিত একটা পাটের পাতা রয়েছে, আর নদীর ঢেউয়ের উপরে শাপলা ফুল রয়েছে। যদিও নদীতে শাপলা ফুল হয় না, শাপলা ফুল হয় জলাশয়ে, পুকুরে শাপলা ফুল ফোটে। ওকে, তো এগুলো অনেক কিছুই মিন করে। তাহলে ধান পাট শাপলা এটাই হচ্ছে আমাদের জাতীয় প্রতীকে ব্যবহার করা হয়।
আমাদের পরের কোয়েশ্চেনে আমাদের দেখো, তোমরা যারা শিওর সাকসেস ব্যাচটাতে ভর্তি হবা তাদেরকে কিন্তু প্রচুর মডেল টেস্ট এবং ওএমআর সংবলিত বইটা কিন্তু পাঠানো হবে, এবং প্রচুর প্র্যাকটিস তোমরা কিন্তু আমাদের বুক থেকেও করতে পারবা, হাজার হাজার প্রশ্ন সলভ করতে পারবা আমাদের এই বি ব্রেইনার নার্সিং গাইডে যে মডেল টেস্ট এবং হোম এক্সাম যে বইটা রয়েছে সেইটার ওএমআর শিট ব্যবহার করে। হ্যাঁ, সুতরাং যারা শিওর সাকসেসে ভর্তি হয়ে যাবা তারা কিন্তু এই বইটা পেয়ে যাবা। ক্লিয়ার? ওকে, আমাদের নেক্সট কোয়েশ্চেন হচ্ছে এটা, যে জাতীয় সঙ্গীতে বিশেষভাবে প্রাধান্য পেয়েছে কোনটি? আমাদের জাতীয় সঙ্গীতে বিশেষভাবে প্রাধান্য পেয়েছে কোনটি? বাংলার প্রকৃতি, বাংলার মানুষ, বাংলার ঐতিহ্য, নাকি বাংলার সংস্কৃতি? কোনটা? এই চারটার মধ্যে কোনটা সবচাইতে বেশি প্রাধান্য পেয়েছে? তোমরা আমাদের জাতীয় সঙ্গীতের সুরগুলো দেখলেই বুঝবা যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাঁশি, ওমা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে, মরি হায় হায় রে ওমা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে। আবার এরপরে রয়েছে কি তোমার নদীর কূলে, হ্যাঁ বটের মূলে নদীর কূলে, এগুলোর কথা আছে। তাহলে নদীর কূল, বটের মূল, আমের বাগান, এগুলো কি বলতো? এগুলো হচ্ছে আমাদের বাংলার প্রকৃতি। তো এই গানটার ভিতরে বাংলার প্রকৃতি অনেক ভালোভাবে হাইলাইটেড হয়েছে বা ফুটে উঠেছে। তো আমাদের জাতীয় সঙ্গীতে বিশেষভাবে প্রাধান্য পেয়েছে তোমার বাংলার প্রকৃতি। এই বাংলার প্রকৃতিকে ভালোবেসে একটা মানুষের আচরণ কিরকম হওয়া উচিত মাতৃভূমির প্রতি, সেটাই কিন্তু আমাদের জাতীয় সঙ্গীতে ফুটে উঠেছে। ক্লিয়ার? ওকে, আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে জাতীয় পতাকা বিধি প্রণীত হয়েছে কত সালে? তাহলে খেয়াল করো, আমাদের জাতীয় পতাকা বিধিমালা কয়েকবার হয়েছে, কিন্তু সবার আগে হয়েছে কত সালে এইটা একটু বলো। আমাদের জাতীয় পতাকা, নিউ যে জাতীয় পতাকা, এই জাতীয় পতাকাটা কামরুল হাসান যখন ডিজাইন করে দিলেন, এটা গৃহীত করা হয় 1972 সালের 17ই জানুয়ারি। কত তারিখ? 17ই জানুয়ারি। তাহলে নতুন পতাকা গৃহীত দিবস আর কি এইটা 1972 সালে 17ই জানুয়ারি। আমাদের যে নতুন পতাকাটা রয়েছে কামরুল হাসান ডিজাইন করেছিলেন, সেই পতাকাটা সংবলিত বিধি পাস হয়, এবং এটাই হচ্ছে আমাদের উত্তর। 1972 সালে আমাদের জাতীয় পতাকা বিধি প্রণীত করা হয় বা প্রণয়ন করা হয়। অনেকে এ উত্তর দিচ্ছে 1973, না এটা হবে 1972 সাল। আমাদের জাতীয় পতাকার বিধি প্রথম প্রণীত হয় 1972 সালে। আমরা আমাদের নেক্সট কোয়েশ্চেনটাতে চলে যাই। বাংলাদেশের জাতীয় সংসদের স্থপতিকে? তোমরা জানো যে আমাদের একটা জাতীয় সংসদ রয়েছে ঢাকার আগারগাঁওয়ে, রাইট? তাহলে এই জাতীয় সংসদের স্থপতিটা কে? এখানে অনেকের নাম রয়েছে, এরা প্রত্যেকেই কিন্তু ভালো ভালো স্থপতি। লুই কান, তারপর হচ্ছে এফার খান, মরিস জনসন, রবিউল হোসেন, এরা সবাই হচ্ছে স্থপতি। কিন্তু আমাদের জাতীয় সংসদ যেটা রয়েছে, আমাদের জাতীয় সংসদ এটা কিন্তু 1971 সালে ছিল না, এটা পরবর্তীতে এরশাদ সরকারের আমলে এটা তোমার চালু হয়। এর আগে এটার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল, কিন্তু এরশাদ সরকারের আমলে 1982 সাল থেকে এই জাতীয় সংসদ যেটা সেটা কিন্তু চালু হয়। তাহলে আমাদের জাতীয় সংসদের ডিজাইনার হচ্ছেন বিখ্যাত মার্কিন ডিজাইনার লুই আই কান। এখানে যদিও সংক্ষেপে লুই কান লিখেছে, কিন্তু বিখ্যাত তার পুরো নাম হচ্ছে কি লুই আই কান। এবং পৃথিবীর যেই সুন্দর সুন্দর জাতীয় সংসদগুলো রয়েছে তার ভিতরে আমাদের জাতীয় সংসদটাও কিন্তু অন্যতম একটা জাতীয় সংসদ, সৌন্দর্যের দিক থেকে বা হচ্ছে নির্মাণ শৈলীর দিক থেকে। লুই আই কান, এটার চারপাশ দিয়ে একটা ক্রিসেন্ট লেক রয়েছে, মানে অর্ধচন্দ্রাকৃতি একটা কি রয়েছে, লেক রয়েছে জাতীয় সংসদের চারপাশ দিয়ে। আচ্ছা, আমাদের পরবর্তী কোয়েশ্চেন, যে বাংলাদেশের মানচিত্র প্রথম কে এঁকেছিলেন? হ্যাঁ, আমরা জানি যে বাংলাদেশ রাষ্ট্রটা প্রথম রাষ্ট্র হিসেবে পাকিস্তানের সাথে যুক্ত হয় তখন 1947 সাল। তো এর আগে এইটা কেমন হবে একটা মানচিত্র কিন্তু আঁকা হয়েছিল, হ্যাঁ অনেক আগে। সো বাংলাদেশের মানচিত্রটা কে এঁকেছেন? জয়নুল আবেদিন, কামরুল হাসান, মেজর জেমস রেনেল, রবিউল হোসেন। হ্যাঁ, অনেকেই দেখি উত্তর দিচ্ছে, কেউ বলতেছে জেমস রেনেল, কেউ বলতেছে সি
এটার মধ্যে অনেকেরই ধোঁয়াশা রয়েছে। তো 1947 সালে যখন আমরা পূর্ব পাকিস্তান ছিলাম তখন আমাদের মানচিত্রটা কিন্তু যার ড্রয়িং আকারে অনুসারে নেওয়া হয়েছিল সেটা হচ্ছে এই মেজর জেমস রেনেলের। মেজর জেমস রেনেল তিনি র্যাডক্লিফ লাইন অনুযায়ী আমাদের যে পতাকাতে মানচিত্রটা এঁকেছিলেন সেটাই কিন্তু 1947 সালে, এবং পরবর্তীতে এইটাই কিন্তু কন্টিনিউ করা হয়। পরবর্তীতে জয়নুল আবেদিন এটাকে আরো ভালোভাবে এঁকেছিলেন বা ড্রয়িং করেছিলেন। তাহলে উত্তর হচ্ছে মেজর জেমস রেনেল, তিনি বাংলাদেশের মানচিত্র প্রথম এঁকেছিলেন, প্রথম। ক্লিয়ার? আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে বাংলাদেশের জাতীয় সঙ্গীতের ইংরেজি অনুবাদক হচ্ছেন কে? বাংলাদেশের জাতীয় সঙ্গীতের ইংরেজি অনুবাদক কে? সিরাজুল ইসলাম, সৈয়দ আলী আহসান, কবির চৌধুরী এবং আনিসুজ্জামান। আমাদের জাতীয় সঙ্গীতের ইংরেজি অনুবাদক কে? হ্যাঁ, ও মাই বেঙ্গল, আই লাভ ইউ, এরকম একটা সং রয়েছে ইংরেজি অনুবাদ। এটা কে করেছেন? এটা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগেরই অধ্যাপক ছিলেন সৈয়দ আলী আহসান। সৈয়দ আলী আহসান তিনি একজন সাহিত্যিকও বটে। এই সৈয়দ আলী আহসান তিনি আমাদের বাংলাদেশের যে জাতীয় সঙ্গীত এটার ইংরেজি অনুবাদ করেছিলেন। ওকে, আচ্ছা। এরপর হচ্ছে আমাদের বাংলাদেশের জাতীয় পতাকার অনুপাত কত? অনুপাত মানে হচ্ছে রেশিও, কি মাপে আমরা জাতীয় পতাকা বানাতে পারবো। ওকে, রেশিওটা কত আমাদের জাতীয় পতাকার? তো আমাদের জাতীয় পতাকার রেশিওটা কত? 10:6, 11:7, 9:5 অথবা 10:5:8:5? কোনটা? সবাই কমেন্টে উত্তর দাও। তো খেয়াল করো আমাদের জাতীয় পতাকা যেটা হচ্ছে কামরুল হাসান ডিজাইন করেছিলেন সেইটার অনুপাত কিন্তু 10:6, অথবা পরীক্ষায় এইটা না দিয়ে এইটা দিতে পারে 5:3। তাহলে যেটাই দেব, এটা সমতুল্য যেটাই দেব সেটাই কিন্তু অ্যান্সার। 10:6 অথবা 5:3, এই দুইটাই কিন্তু আমাদের জাতীয় পতাকার অনুপাত। সো পরীক্ষায় এইটা থাকলে, বেশিরভাগ ক্ষেত্রে এইটা থাকে, এইটা উত্তর দিবা। আর যদি এটা না থাকে তাহলে 5:3 এইটা উত্তর দিবা, অথবা 10:6কে তোমার গুণ করে ভাগ করে সমতুল কোনো ভগ্নাংশ থাকলে সেইটাই উত্তর হবে। সেটাই উত্তর হবে। নর্মালি এইটা থাকে 5:3 অথবা 10:6। কামরুল হাসান যেই পতাকা ডিজাইন করেছেন সেইটা। এবং আমাদের পতাকাটা কিন্তু একদম মধ্যখানে লাল বৃত্ত না, লাল বৃত্তটা হচ্ছে তোমার একটু তোমার হচ্ছে এই ডান দিকে হালকা একটু করা, পুরোপুরি মাঝখানে না, ডান দিকে হালকা চাপানো। ক্লিয়ার? তাহলে 10:6 হচ্ছে আমাদের জাতীয় পতাকার অনুপাত। এরপর সর্বপ্রথম যে বিদেশি মিশনে পতাকা উত্তোলন করা হয়, তোমরা জানো যে মুজিবনগর সরকার গঠন করা হয়। মুজিবনগর সরকার গঠন করার পরে বিদেশে আমাদের বিভিন্ন মিশন তৈরি হয়, বিশেষ করে কলকাতা, লন্ডনের হচ্ছে লন্ডন শহরে, এবং হচ্ছে তোমার কলকাতা, লন্ডন, এটা ছাড়াও হচ্ছে আরো কয়েকটা দেশে আমাদের মিশন তৈরি হয়। তো স্বাধীনতার পরে প্রথম বিদেশি মিশনে আমাদের যে পতাকা উত্তোলন করা হয় এটা উত্তোলন করা হয়েছে কলকাতা। কলকাতায় কিন্তু মুজিবনগর সরকারের সচিবালয় ছিল 8 নং থিয়েটার রোডে। কোথায়? 8 নং থিয়েটার রোড, কলকাতার 8 নং থিয়েটার রোড এটা ছিল মুজিবনগর সরকারের সচিবালয়। মুজিবনগর সরকারের সচিবালয়, এই 8 নং থিয়েটার রোড কি ছিল? মুজিবনগর সরকারের সচিবালয় ছিল। সরকারের সচিবালয়। স্বাধীনতার সময় এই কলকাতা মিশনেই কিন্তু প্রথম বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। হ্যাঁ, কলকাতা, লন্ডন, দিল্লি, ওয়াশিংটন এই 4টা জায়গায় বাংলাদেশের কি ছিল? মিশন ছিল। কলকাতা, লন্ডন, দিল্লি, ওয়াশিংটন, ভারতের মধ্যে 2টা ছিল। আচ্ছা, আমাদের পরের কোয়েশ্চেন হচ্ছে বাংলাদেশের জাতীয় পাখি কি? খুবই তোমার সহজ একটা প্রশ্ন। বাংলাদেশের জাতীয় পাখি কোনটি? বাংলাদেশের জাতীয় পাখি কোনটি? দোয়েল, কোয়েল, কোকিল, ময়না। হ্যাঁ, কোনটা বাংলাদেশের জাতীয় পাখি? এখন অবশ্য দোয়েল এত চোখে দেখা যায় না, বিশেষ করে আমরা যারা শহরে থাকি তারা দোয়েল পাখিটা দেখি না সচরাচর, গ্রামে গেলে দেখা যায়। তো দোয়েল পাখির সার্থকতা হচ্ছে আগের 2 টাকার নোটের মধ্যে দোয়েল পাখির ছবি ছিল। তো এইটা ছাড়া দোয়েল পাখির ব্যবহার আমি আর কোথাও দেখি নাই। হ্যাঁ,
শহীদ মিনারের ব্যবহার বা শাপলা ফুলের ব্যবহার অনেক জায়গায় দেখেছি, বাট দোয়েল পাখির ব্যবহার আমি শুধু ওই কিসের মধ্যে দেখেছি, 2 টাকার যে নোট রয়েছে সেটার মধ্যেই। তো বাংলাদেশের জাতীয় পাখি হচ্ছে দোয়েল। বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল। এছাড়া অস্ট্রেলিয়ার একটা জাতীয় পাখি আছে, এটা পরীক্ষায় আসছিল এই বছর। অস্ট্রেলিয়ার জাতীয় পাখি, জাতীয় পাখি না যেন জাতীয় পশু আসছিল। অস্ট্রেলিয়ার জাতীয় পাখির নামটা কি? আমি প্রায় ক্লাসে বলি, এটা পরীক্ষায় আসে কিন্তু। অস্ট্রেলিয়ার জাতীয় পাখির নাম কি? অস্ট্রেলিয়ার জাতীয় পাখির নাম হচ্ছে ইমু। তোমাদের অনেকের বান্ধবীর নাম থাকতে পারে ইমু। হ্যাঁ, তো অস্ট্রেলিয়ার জাতীয় পাখির নাম হচ্ছে ইমু পাখি। জাতীয় পাখি হাসু পাখি মানে কি? আচ্ছা। এবং অস্ট্রেলিয়ার জাতীয় পশু হচ্ছে ক্যাঙ্গারু, এটা পরীক্ষায় আসছিল। এবং জাতীয় পাখি হচ্ছে কি? ইমু। ক্লিয়ার? আচ্ছা, তোমরা কিন্তু অনেকেই রয়েছে ক্লাসে শেয়ার করতেছো না, শেয়ার করে দাও। বেশি বেশি শেয়ার করো। যে বেশি শেয়ার করবে তাকেও কিন্তু আমরা প্রাইজ দিব। তাকেও কিন্তু আমরা প্রাইজ দিব। ওকে। আমাদের পরবর্তী কোয়েশ্চেন, বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী দিবস কবে? 14 ডিসেম্বর, 28 এপ্রিল, 26 মার্চ, 3রা নভেম্বর। হ্যাঁ, এখানে প্রায় প্রত্যেকটা দিবসে আমাদের গুরুত্বপূর্ণ। তো 71-এ যখন পাকিস্তানি হানাদার বাহিনী দেখলো যে হচ্ছে বিজয় একেবারে সন্নিকটে বাঙালিদের, তখন তারা এই দেশকে বুদ্ধিভিত্তিক দিক থেকে পঙ্গু করে দেওয়ার একটা ষড়যন্ত্র করলো, এবং তারই নীল নকশা বাস্তবায়ন করে কিন্তু তারা শহীদ বুদ্ধিজীবী দিবসে প্রচুর বুদ্ধিজীবীদেরকে বাংলাদেশে হত্যা করা হয়। প্রায় বলা হয়ে থাকে প্রায় হচ্ছে 1200-1300-র মতো বুদ্ধিজীবীকে ওই দিন কিন্তু হত্যা করা হয়। তো শহীদ বুদ্ধিজীবী দিবস হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার মাত্র 2 দিন আগে, 14ই ডিসেম্বর। এটা হচ্ছে বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবস, 14ই ডিসেম্বর 1971 সালে। হ্যাঁ, এবার তোমাদেরকে বলি যে বুদ্ধিজীবী কবরস্থান কোথায় রয়েছে। বুদ্ধিজীবী কবরস্থান, শহীদ বুদ্ধিজীবী কবরস্থান, এটা কোথায়? শহীদ বুদ্ধিজীবী কবরস্থান। আর বধ্যভূমিটা কোথায় রয়েছে? বুদ্ধিজীবীদেরকে যেখানে হত্যা করা হয় সেই বধ্যভূমিটা কোথায়? তাহলে আমাদের বুদ্ধিজীবী কবরস্থান যেটা, শহীদ বুদ্ধিজীবী কবরস্থান, এটা হচ্ছে মিরপুরে। বুদ্ধিজীবী কবরস্থান কোথায় বলতো? কবরস্থান হচ্ছে মিরপুর। ওকে। আর বধ্যভূমি যেটা, বুদ্ধিজীবী বধ্যভূমি যেখানে তাদেরকে হত্যা করা হয়েছিল বেশি পরিমাণে, সেটা হচ্ছে রায়ের বাজার। কোথায়? রায়ের বাজার বেরিবাদ এলাকায়। এই জায়গায় বুদ্ধিজীবী স্মৃতিসৌধ রয়েছে। কি রয়েছে? বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। এখানে কি রয়েছে? বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। আচ্ছা, তাহলে এই 14ই ডিসেম্বর 1971 সালে কিন্তু আমাদের জাতীয় শহীদ বুদ্ধিজীবী দিবস, এবং এই বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়েছিল রায়ের বাজার বধ্যভূমিতে, যেখানে বুদ্ধিজীবী স্মৃতিসৌধ রয়েছে, এবং কবরস্থানটা কিন্তু রয়েছে বুদ্ধিজীবী কবরস্থান মিরপুর। ক্লিয়ার? আচ্ছা, আমাদের পরবর্তী স্লাইডে দেখো বিব্রেইনার তোমাদেরকে কত ম্যাটেরিয়াল প্রোভাইড করে। প্রশ্ন ব্যাংকটাও কিন্তু তোমাদেরকে দিয়ে দেয়। সুতরাং দেরি না করে বিব্রেইনারের কোর্সে ভর্তি হয়ে যাও, মার্কেটিং পারপাস। আচ্ছা, এরপরে আমাদের পরের স্লাইড হচ্ছে এটা, বাংলাদেশের জাতীয় দিবস কবে? হ্যাঁ, দেখো এখানে 2রা মার্চ রয়েছে, 26শে মার্চ, 21শে ফেব্রুয়ারি এবং 7ই মার্চ। প্রত্যেকটাই কিন্তু বাংলাদেশে কোনো না কোনো দিবস, কিন্তু একটা সার্টেন দিবস রয়েছে যেটাকে বাংলাদেশের জাতীয় দিবস বলা হয়। বাংলাদেশের জাতীয় দিবস বলা হয়, এবং সেটার অন্য একটা নামও রয়েছে। তো এই 4টার ভিতরে কোনটাকে বাংলাদেশের জাতীয় দিবস? আমরা একটু আগে জেনেছি যে 2রা মার্চ হচ্ছে আমাদের জাতীয় পতাকা দিবস, 26শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস, 21 ফেব্রুয়ারি হচ্ছে বাংলাদেশের শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এবং 7ই মার্চ হচ্ছে ঐতিহাসিক দিবস হিসেবে আগে পালিত হতো, কিন্তু এই বছর সরকার প্রজ্ঞাপন জারি করে 7ই মার্চকে কিন্তু বাতিল ঘোষণা করেছে। ঐতিহাসিক 7ই মার্চকে বাতিল ঘোষণা করেছে। এটা জাতীয় ঐতিহাসিক দিবস হিসেবে আগে পালিত হতো।
তো আমাদের জাতীয় দিবস হচ্ছে 26শে মার্চ। 26শে মার্চ হচ্ছে কি জাতীয় দিবস, এবং এইটা কিন্তু আমাদের স্বাধীনতা দিবসও। আমাদের স্বাধীনতা দিবস এই তারিখেই কিন্তু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল বলে ধরা হয়। তাহলে আমাদের স্বাধীনতা দিবস হচ্ছে কি 26শে মার্চ। ক্লিয়ার? 7ই মার্চ ছিল জাতীয় ঐতিহাসিক দিবস, যেটা বাতিল করা হয়েছে। তোমরা জানো যে সরকারিভাবে 8টি দিবস বাতিল করা হয়েছে, তার ভিতরে 7ই মার্চ, 4ঠা নভেম্বর, 15ই অগস্ট, 17ই মার্চ, 5ই আগস্ট এই সকল দিবসগুলো কিন্তু বাতিল করা হয়েছে। আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে বাংলাদেশের জাতীয় পতাকা সরকারিভাবে গৃহীত হয় কবে? একটু আগেই কিন্তু এটার উত্তর আমরা দিয়েছি অন্য একটা স্লাইডে। বাংলাদেশের জাতীয় পতাকা সরকারিভাবে কত তারিখে গৃহীত করা হয়? 17ই জানুয়ারি 1972, 16ই ডিসেম্বর 1971, 26শে মার্চ 1971 এবং 17ই এপ্রিল 1972। কত তারিখে এটা গৃহীত হয়? হ্যাঁ, সবাই উত্তর দাও। অনেকে বলতেছে 16ই ডিসেম্বর, কেউ বলতেছে 17ই জানুয়ারি, কেউ আবার 26শে মার্চ বলতেছে, কেউ হচ্ছে 17ই এপ্রিল। তো তোমাদেরকে বলে রাখি যে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে পুরো মুক্তিযুদ্ধ জুড়ে কিন্তু আমাদের ওই শিবনারায়ণ দাস যে পতাকাটা ডিজাইন করেছিলেন সেটাই কিন্তু আহ, প্রচলিত ছিল বা সব জায়গায় ওড়ানো হতো। কিন্তু যখন 1972 সালে শেখ মুজিবুর রহমান কামরুল হাসানকে দায়িত্ব দিলেন জাতীয় পতাকা, জাতীয় প্রতীক এগুলো ডিজাইন করার জন্য, সেই নকশাটাই জাতীয় পতাকা হিসেবে গৃহীত হয় 17ই জানুয়ারি 1972 সালে। 17ই জানুয়ারি 1972 সালে, মোটামুটি 1972 সালেই বাংলাদেশের যত জাতীয় বিষয়াদি ছিল এইগুলো সিলেক্ট করে ফেলা হয়, কারণ তখন সংবিধান রচনা করা হচ্ছিল, সংবিধানের ড্রাফটে এই বিষয়গুলো যাওয়া গুরুত্বপূর্ণ ছিল। ক্লিয়ার? ওকে। আমাদের পরের কোয়েশ্চেন হচ্ছে বাংলাদেশের জাতীয় সঙ্গীত সর্বপ্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়? তো তোমরা জানো যে জাতীয় সঙ্গীত কিন্তু 1971 সালে লেখা হয়নি। জাতীয় সঙ্গীতের লেখক হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি 1941 সালেই মারা গিয়েছেন। রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের মুক্তিযুদ্ধে প্রায় 30 বছর আগে মারা গিয়েছেন, কিন্তু তার সঙ্গীতকেই আমরা জাতীয় সঙ্গীত হিসেবে সিলেক্ট করেছিলাম। তো এই জাতীয় সঙ্গীতটা রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন অনেক আগে, বঙ্গভঙ্গের সময়, যখন 1905 সালে বঙ্গভঙ্গ হয়ে গেল। বঙ্গভঙ্গ কত তারিখে হয় বলতো? বঙ্গভঙ্গ বঙ্গভঙ্গ কত সালে হয়? এটা পরীক্ষায় কিন্তু আসে। বঙ্গভঙ্গ কত সালে হয়? 1905 সালে। কত সালে? 1905 সালে। কে করেন? লর্ড কার্জন। কে করেছিলেন বঙ্গভঙ্গ? লর্ড কার্জন। ওই সময় ব্রিটিশ ভারতের লর্ড ছিলেন কার্জন। তিনি লর্ড কার্জন এই কি করেন? বঙ্গভঙ্গ করেন। তো বঙ্গভঙ্গ হওয়ার ফলে মুসলমানরা বাংলাদেশ অংশে চলে আসে, পূর্ববঙ্গ বঙ্গ এবং আসামে, এবং হিন্দুরা থেকে যায় হচ্ছে কলকাতা, পশ্চিমবঙ্গে। তো এই দুই বাংলাকে একত্রে রাখার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর তখন একটা উৎসবের প্রচলন করেছিলেন, যে উৎসবের নাম ছিল রাখি বন্ধন। এবং এই 1905 সালেই কিন্তু তিনি আমার সোনার বাংলা গানটা লিখেন, এবং এইটা একটা পত্রিকায় প্রকাশিত হয়, যে পত্রিকাটার সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এক সময়। এই পত্রিকাটার নাম হচ্ছে বঙ্গদর্শন পত্রিকা। কি দর্শন? বঙ্গদর্শন পত্রিকা। এছাড়া সমাচার দর্পণ নামে যে পত্রিকাটা রয়েছে, এটা হচ্ছে বাংলা ভাষায় প্রথম পত্রিকা। বাংলা ভাষায় প্রথম পত্রিকা হচ্ছে এটা, সমাচার দর্পণ। হ্যাঁ, বাংলা ভাষায় প্রথম পত্রিকা হচ্ছে আমাদের সমাচার দর্পণ। এবং ওই সময় লর্ড কার্জন বঙ্গভঙ্গ করেছিলেন। এই বঙ্গভঙ্গের প্রতিবাদে তখন হচ্ছে স্বদেশী আন্দোলন হয়েছিল, এবং হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসব চালু করেছিলেন, এবং তিনি গান লিখেছিলেন যে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। রাইট? তো বঙ্গদর্শন পত্রিকায় কিন্তু এই গানটা প্রথম প্রকাশিত হয়েছিল, এবং বাংলা ভাষার প্রথম প্রকাশিত পত্রিকা হচ্ছে আমাদের সমাচার দর্পণ। সমাচার দর্পণ হচ্ছে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম পত্রিকা। এবং এই পত্রিকার সম্পাদক যিনি ছিলেন, এই পত্রিকার সম্পাদক ছিলেন উইলিয়াম হিকি। উইলিয়াম হিকি। উইলিয়াম হিকি তিনি এই পত্রিকার কি ছিলেন? সম্পাদক ছিলেন। ক্লিয়ার? ওকে। আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে জেল হত্যা দিবস কবে? জেল হত্যা দিবস কবে? কোন দিনটিকে আমরা জেল হত্যা দিবস হিসেবে পালন করে থাকি? 2রা ডিসেম্বর, 3রা জানুয়ারি,
6 জানুয়ারি, 3রা নভেম্বর। হ্যাঁ, কোন দিনটা আমাদের জেল হত্যা দিবস? 1975 সালে 15ই আগস্ট যখন বঙ্গবন্ধু শেখ মুজিবকে সপরিবারে হত্যা করা হয়, পরবর্তীতে ওই সময় কিন্তু তোমার মোস্তাক সরকার জাতীয় যে 4 নেতা ছিলেন তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম, এইচ.এম. কামারুজ্জামান এবং এম. মনসুর আলী এদেরকে গ্রেফতার করে ঢাকা কেন্দ্রীয় কারাগারে রেখেছিলেন এবং 3রা নভেম্বর 1975 সালে কেন্দ্রীয় কারাগারে ঢুকে কতিপয় আর্মি সদস্য তাদেরকে গুলি করে হত্যা করে। এই দিনটাকে জেল হত্যা দিবস হিসেবে পালন করা হয়। তখন আর্মির ভিতরে ব্যাপক অরাজকতা তৈরি হয়েছিল। খালেদ মোশাররফ তিনি গণ অভ্যুত্থান করছিলেন এবং মেজর জিয়াউর রহমান তাকে গৃহবন্দী করা হয়। পরবর্তীতে কর্নেল তাহেরের নেতৃত্বে জিয়াউর রহমান মুক্ত হন। কিন্তু তারই আগে 3রা নভেম্বর কি করা হয়? জেল হত্যা করা হয়। এবং 4ঠা নভেম্বর আমাদের একটা দিবস রয়েছে। 4ঠা নভেম্বর ঠিক তার পরবর্তী দিন, যে দিনটাও কিন্তু বাতিল করা হয়েছে। 4ঠা নভেম্বর। এই 4ঠা নভেম্বর দিনটা আগে সংবিধান দিবস হিসেবে পালন করা হতো। এইটা সরকার প্রজ্ঞাপন জারি করে যে 8টা দিবস বাতিল করেছে তার ভিতরে এই সংবিধান দিবসও কিন্তু একটা। এটাকেও কিন্তু বাতিল করা হয়েছে। 4ঠা নভেম্বরকে বাতিল করা হয়েছে এবং 3রা নভেম্বর হচ্ছে জাতীয় জেল হত্যা দিবস। জাতীয় 4 নেতা এবং এই 4 নেতাকে বলা হয়, বিশেষ করে তাজউদ্দিন আহমেদকে বলা হয় মুক্তিযুদ্ধের মাস্টার মাইন্ড। তিনি না থাকলে বাংলাদেশ স্বাধীন হতো না বা হচ্ছে এত সুন্দরভাবে মুক্তিযুদ্ধ পরিচালিত হতো না। বিশেষ করে মুজিবনগর সরকার গঠন, মুক্তিযোদ্ধাদেরকে ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করা, বহির্বিশ্বে আমাদের পক্ষে জনসমর্থন তৈরি করা এবং তাদেরকে দিক নির্দেশনা দেওয়া, মুক্তিযুদ্ধের পুরো মুক্তিযুদ্ধের দিক নির্দেশনা দেওয়া, এগুলো কিন্তু খুব সুচারুভাবে পলিটিক্যালি সলভ করেছিলেন আমাদের তাজউদ্দিন আহমেদ। ওকে, আচ্ছা, আমাদের পরের স্লাইড হচ্ছে, পরের কোয়েশ্চেন হচ্ছে আমাদের রাষ্ট্রীয়ভাবে 15ই আগস্টকে জাতীয় শোক দিবস হিসেবে প্রথম পালন করা হয় কত সালে? এটা 1996 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতা এসেছিল তখন এটা পালন করা হয়। পরবর্তীতে 2001 সালে আবার বিএনপি ক্ষমতা আসলে এটা বাদ হয়ে যায়। আবার হচ্ছে 2008 সাল থেকে 9 সাল থেকে এটা আবার পালন করা হয়। আচ্ছা, আমাদের পরের কোয়েশ্চেন হচ্ছে বাংলাদেশের জাতীয় উদ্যান কোনটি? বাংলাদেশের জাতীয় উদ্যান এবং সবচেয়ে বড় পার্ক। বাংলাদেশের জাতীয় উদ্যান এবং সবচেয়ে বড় পার্ক কোনটি? রমনা পার্ক, বোটানিক্যাল গার্ডেন, সোহরাওয়ার্দী উদ্যান, বলধা গার্ডেন। তো সোহরাওয়ার্দী উদ্যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে, রমনা পার্কও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে, বোটানিক্যাল গার্ডেন রয়েছে মিরপুরে এবং বলধা গার্ডেন এটাও ঢাকায় রয়েছে। ওকে, তো বাংলাদেশের সবচাইতে বড় পার্ক কোনটা? অনেকে বলধা গার্ডেন বলতেছে, কেউ কেউ বলতেছে বোটানিক্যাল গার্ডেন। আচ্ছা, উত্তর হবে কোনটা? কেউ আবার সোহরাওয়ার্দী উদ্যান বলতেছে। বাংলাদেশের জাতীয় উদ্যান কোনটি? বাংলাদেশের জাতীয় উদ্যান কোনটি? উদ্যান, উদ্যান বলতে আসলে তোমরা কি বুঝো সেটা আমাকে একটু বলো। হ্যাঁ, আমরা এখানে তোমাদেরকে একটু টাইম দেই, 1 মিনিটের মধ্যে তোমরা একটু শেয়ার করে দাও, কমেন্ট করো। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে প্রচুর স্টুডেন্ট কিন্তু যুক্ত রয়েছে। তোমরা জানো যে আমাদের নতুন একটা ব্যাচ ভর্তি চলতেছে যেটার নাম হচ্ছে শিওর সাকসেস ব্যাচ। তোমরা আমাদের পেজে নক দিয়ে হচ্ছে, আমাদের অ্যাডভাইজাররা রয়েছে এখানে, পিন কমেন্টেও বলা আছে যে কিভাবে ভর্তি হতে হবে। তাহলে ঝটপট উত্তর দিয়ে দেওয়া, বাংলাদেশের জাতীয় উদ্যান কোনটি? বলো। বাংলাদেশের জাতীয় উদ্যান কোনটি? হ্যাঁ, অনেকেই উত্তর দিচ্ছে উদ্যান মানি মাঠ। কেউ বলতেছে আচ্ছা, এখানে আমাদের প্রশ্নটা, তোমরা অনেকেই উত্তর দিচ্ছ। অনেকে বলতেছে উদ্যান মানে বাগান, অনেকে বলতেছে উদ্যান মানে খোলা মাঠ।
আচ্ছা, এখন খেয়াল করো এইখানে প্রশ্নটা একটু তোমার মিস ইনফরমেশন আছে। আমাদের অনেকগুলো কিন্তু জাতীয় উদ্যান রয়েছে, এর ভিতরে তোমার সোহরাওয়ার্দী উদ্যান, রমনা পার্ক, এইগুলো কিন্তু জাতীয় উদ্যানের মধ্যে পড়ে। হ্যাঁ, তো আমরা যদি ওইভাবে বলি যে সবচেয়ে বড় উদ্যান কোনটা, আচ্ছা স্যার কারোর নাম নেন না কেন? আচ্ছা, কারোর নাম নেওয়াটা কি ফরজ? আমি অনেকের উত্তর দেখি, অনেকে বলতেছে নাম নিলে হয়তো তোমরা খুশি হবা, রুমি আক্তার, রাফসানা জাহান এক, তো অনেকের নাম নিলে কি হবে, আবার অনেকে মন খারাপ করবে, তো আমি কারো মনে কষ্ট দিতে চাই না। ঠিক আছে, তো এটা হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান। সোহরাওয়ার্দী উদ্যান এছাড়া জাতীয় উদ্যান কিন্তু অনেকগুলো রয়েছে বাংলাদেশে, তো আমরা যদি বলি যে সবচেয়ে বড় কোনটা, তাহলে সোহরাওয়ার্দী উদ্যান হবে। ওকে, তা আমি কারো মনে কষ্ট দিতে চাই না, এই কারণে অনেকের আমি নাম পড়ি না, কমেন্ট গুলো দেখি। তো যাই হোক, আমি দু একজনের নাম বলবো, সেটা লটারির মতো মতো হবে, যে যে পাবে, যার নাম পড়বো সে ভাগ্যবান, আর যার নাম পড়বো না সে কি করার দরকার নাই, মন খারাপ করার দরকার নেই। এবং বাংলাদেশের সবচেয়ে বড় পার্ক যদি বলা হয় তোমাদেরকে কোয়েশ্চেনে, সবচেয়ে বড় পার্ক হচ্ছে রমনা পার্ক, এটা মনে রাখবা, বাংলাদেশের সবচাইতে বড় পার্ক হচ্ছে রমনা পার্ক। ক্লিয়ার? আচ্ছা, এরপর হচ্ছে মুজিবনগর দিবস কবে পালিত হয়? মুজিবনগর দিবস কবে পালিত হয়? 15 এপ্রিল, 15ই আগস্ট, 14ই ডিসেম্বর, 17 এপ্রিল। তো মুজিবনগর সরকার গঠিত হয় কবে বলতো? মুজিবনগর সরকার গঠিত হয় 10ই এপ্রিল। কত তারিখে? 10ই এপ্রিল 1971। 1971। কিন্তু মুজিবনগর দিবস পালন করা হয়, মুজিবনগর দিবস পালন করা হয় 17 এপ্রিল, কারণ এই দিন মুজিবনগর সরকার শপথ গ্রহণ করেছিল। কি নিয়েছিল? এই দিন শপথ গ্রহণ করেছিল মুজিবনগর সরকার, শপথ গ্রহণ করেছিল। এবং শপথ বাক্য যিনি পাঠ করেন তার নাম হচ্ছে অধ্যাপক ইউসুফ আলী। কি নাম? অধ্যাপক ইউসুফ আলী, তিনি শপথ বাক্য পাঠ করিয়েছিলেন, অধ্যাপক ইউসুফ আলী। তাহলে শপথ বাক্য পাঠ করেন অধ্যাপক ইউসুফ আলী। এবং 10ই এপ্রিল হচ্ছে মুজিবনগর সরকার গঠিত হয়। 17 এপ্রিল ওই জায়গাটাকে মুজিবনগর নামকরণ করা হয় এবং ওই দিনটাকে মুজিবনগর দিবস বলা হয়, এবং মুজিবনগর সরকার সেই দিনে শপথ নেওয়া হয় এবং শপথ বাক্য পাঠ করেন অধ্যাপক ইউসুফ আলী। ক্লিয়ার? ওকে, আমাদের পরের কোয়েশ্চেন হচ্ছে আমার সোনার বাংলা গানটি সুরকার কে? তাহলে আমার সোনার বাংলা গানটি সুরকার কে? কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, ইমতিয়াজ আহমেদ, দেবাশিস রায়। তো তোমাদের অনেকেরই কনফিউশন হতে পারে যদি এইখানে গগন হরকরার নামটা দেওয়া থাকতো। তো গগন হরকরা কিন্তু এই গানটার সুরকার না, গগন হরকরা হচ্ছে আমি কোথায় পাবো তারে, আমার মনের মানুষ জেরে, সেই গানটা সুরকার, এবং সেই গানটা থেকে ইন্সপায়ার্ড হয়ে সুর নকল করে রবীন্দ্রনাথ ঠাকুর আমার সোনার বাংলা গানটির সুর করেছিলেন। তাহলে আমার সোনার বাংলা গানটির সুরকার হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম এরা দুজনেই প্রচুর গান লিখেছেন এবং নিজেরাই কিন্তু সুর করেছিলেন। আচ্ছা, আমাদের পরের কোয়েশ্চেন হচ্ছে বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে? সৈয়দ মাইনুল হোসেন, কামরুল হাসান, শিবনারায়ণ দাস, জয়নুল আবেদিন। বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ কোথায় অবস্থিত বলতো? বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ কোথায় অবস্থিত? সাভার, ঢাকা। এই জাতীয় স্মৃতিসৌধের আরেকটা নাম আছে, নামটা কি? সম্মিলিত প্রয়াস। সম্মিলিত প্রয়াস। এখানে প্রায় 60টা স্তম্ভ রয়েছে, 60টি স্তম্ভ, প্রতিটি স্তম্ভ এক একটা আন্দোলনকে মিন করে, এক একটা আন্দোলন সংগ্রামকে মিন করে হচ্ছে প্রতিটি স্তম্ভ। তো এইটার আরেকটা নাম হচ্ছে সম্মিলিত প্রয়াস। তো এই জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে? সৈয়দ মাইনুল হোসেন, কামরুল হাসান, জয়নুল আবেদিন, শিবনারায়ণ দাস। তো কামরুল হাসান, জয়নুল আবেদিন, শিবনারায়ণ দাস এরা প্রত্যেকেই কেউই হচ্ছে স্থপতি বা আর্কিটেক্ট ছিলেন না। এদের মধ্যে এখানে আর্কিটেক্ট একমাত্র হচ্ছে সৈয়দ মইনুল হোসেন। সৈয়দ মইনুল হোসেনই হচ্ছে কি আমাদের জাতীয় স্মৃতিসৌধের স্থপতি। ওকে, জাতীয় স্মৃতিসৌধের স্থপতি হচ্ছেন সৈয়দ মইনুল হোসেন এবং এটা সাভার নবীনগরে অবস্থিত। সাভার নবীনগর। আমাদের পরের কোয়েশ্চেন, বাংলাদেশের প্রথম নিরক্ষর মুক্ত জেলা কোনটি? বাংলাদেশে মোট 60টা নিরক্ষর মুক্ত জেলা আছে। কয়টা? 60টা নিরক্ষর মুক্ত জেলা আছে। তো এর ভিতরে নিরক্ষর মুক্ত জেলা প্রথম কোনটা?
বাংলাদেশের প্রথম কোনটা নিরক্ষর মুক্ত জেলা? এটা আমি পড়িয়েছিলাম, সাম্প্রতিক কোয়েশ্চেনও পড়িয়েছিলাম। বাংলাদেশের প্রথম নিরক্ষর মুক্ত জেলা কোনটি? সবাই ঝটপট উত্তর দাও। বাংলাদেশে অনেকগুলি নিরক্ষরমুক্ত জেলা আছে। রাজশাহী, সিরাজগঞ্জ, মাগুরা, চুয়াডাঙ্গা, হ্যাঁ, ঝিনাইদহ, এরকম অনেকগুলি রয়েছে। মোট ৭টা জেলাকে নিরক্ষরমুক্ত ঘোষণা করা হয়েছে। তার ভেতরে মুন্সিগঞ্জ রয়েছে। তো বাংলাদেশে প্রথম নিরক্ষরমুক্ত জেলা হচ্ছে মাগুরা। মাগুরা মাগুরা হচ্ছে সাকিব আল হাসানের বাড়ি। হ্যাঁ, তো এইটা হচ্ছে প্রথম নিরক্ষরমুক্ত জেলা, মাগুরা। ফ্রি ব্যাচের কোনো ফেসবুক গ্রুপ নাই আমাদের, মোস্ট প্রবাবলি ডেডিকেটেড যে ফেসবুক গ্রুপগুলো রয়েছে ওপেন, সেগুলোই হচ্ছে গ্রুপ। আচ্ছা, তাহলে মাগুরা হচ্ছে প্রথম নিরক্ষরমুক্ত জেলা, মানে এই জায়গায় কেউই হচ্ছে নিরক্ষর নয়, সবাই স্বাক্ষর করতে জানে। আমাদের পরের কোয়েশ্চেন হচ্ছে, আজকের এই লাইভ বা রেকর্ডেড ক্লাসের হ্যান্ড নোট ফেসবুক গ্রুপে পোস্ট করে জিতে নিতে পারো আকর্ষণীয় পুরস্কার। পুরস্কার হিসেবে কি রয়েছে? বি ব্রেইনারের টি শার্ট, বি ব্রেইনারের হুডি, বি ব্রেইনারের ক্যালেন্ডার, স্মার্ট ওয়াচ, টেবিল ল্যাম্প, বি ব্রেইনার ডায়েরি 2025 সালের একটা এক্সক্লুসিভ ডায়েরি কিন্তু তোমরা পেয়ে যাবে, যেটা অলরেডি আমরা ডিজাইন করে ফেলেছি, এবং তোমরা 2024 সালে কি 2025 সালের ডায়েরিটা পেতে যাচ্ছ। ক্লিয়ার? তো সুতরাং ঝটপট সবাই নোট করবা, এবং নোট করে কিন্তু এইটা আমাদের ফেসবুক গ্রুপে শেয়ার করবা। তো যার নোটটা ভালো হবে তাদেরকে কিন্তু আমরা প্রাইজগুলো দিব। তো এখানে প্রচুর প্রাইস রয়েছে, স্মার্ট ওয়াচ রয়েছে। কে কোন প্রাইসটা পেতে চাও এটা একটু কমেন্ট করো। হ্যাঁ, আমি হলে এখানে কি নিতাম? আমার হচ্ছে এখানে আমার কয়েকটা জিনিস নেওয়ার খুবই ইচ্ছে। আমার হচ্ছে শীতকাল চলে আসছে, এখন পর্যন্ত আমি হুডি কিনি নাই। তো বি ব্রেইনার থেকে যদি আমি একটা এক্সক্লুসিভ হুডি পাই, একটা প্রিমিয়াম হুডি পাই, ফাও ফাও, তাহলে আমার খুব ভালো লাগতো। স্মার্ট ওয়াচ আমি এখনো ব্যবহার করি না, স্মার্ট ওয়াচও পাইলে আমার খুব ভালো লাগবে। আর ডায়েরি, গুরুত্বপূর্ণ জিনিস, স্মৃতিকথা, এগুলো লিখে রাখার জন্য আমাদের কি দরকার? ডায়েরি থাকা দরকার। আমি ছোটবেলায় প্রচুর ডায়েরি লিখতাম, বড় হয়ে এখন আর লিখি না। এখন হচ্ছে ফেসবুকে স্ট্যাটাস দেয় সবাই, এখন আর কেউ ডায়েরি লিখে না। কিন্তু ডায়েরি লেখাটা কিন্তু একটা অন্তর্নিহিত একটা সুন্দর গুণ। যেই মানুষ ডায়েরি লিখে তাকে সুন্দর মানুষ বলা যায়। ক্লিয়ার? অনেকে কমেন্ট করতেছে, কেউ বলতেছে স্মার্ট ওয়াচ আর হুডি, কেউ বলতেছে ঘড়ি, আবার কেউ বলতেছে ডায়েরি। হ্যাঁ, আচ্ছা, ক্যালেন্ডারটা কেউ নিবে না? হ্যাঁ, ক্যালেন্ডারটাও কিন্তু আমাদের দরকার, 365 দিনই কিন্তু দরকার। যদি আমাদের সবার হাতে হাতে স্মার্টফোন আছে, স্মার্টফোনে ক্যালেন্ডার থাকে। আমরা আগে স্মার্টফোনের আগের যুগের পোলাপান, তো আমরা ক্যালেন্ডারের গুরুত্বটা বুঝি। আমরা কি করতাম? ক্যালেন্ডারের গুরুত্বপূর্ণ ডেটগুলো হচ্ছে রেড মার্কিং করে রাখতাম। হ্যাঁ, বা কবে ঘুরতে যাব, কবে আমার পরীক্ষা, হ্যাঁ, কবে ঈদ, এগুলো কিন্তু আমরা ক্যালেন্ডারের মারফতে কি জানতে পারতাম, বা হচ্ছে রেড মার্কিং করে রাখতে পারতাম। তো যাই হোক, আজকে ক্লাসে যারা সেরা সেরা নোট করবা এবং আমাদের ফেসবুক গ্রুপে দিবা, তাদের সবার জন্য রয়েছে কেয়ার গিফট সামগ্রী, রয়েছে মহামূল্যবান গাছ, এবং রয়েছে কি পরিবেশ বন্ধু গাছ, এবং কেয়ার গিফট সামগ্রী, এবং মহামূল্যবান বই। এটাতে ইত্যাদি অনুষ্ঠানে দেয়। তা আমাদের হচ্ছে কি, আমাদের হচ্ছে হুডি, ডায়েরি, এগুলো। ঠিক আছে? তো পরের বার আমি সাজেস্ট করব যে পরিবেশ বন্ধু গাছ যাতে দেওয়া হয়। ঠিক আছে? আচ্ছা, কয়জনকে দিবেন পুরস্কার এটা তো আমি জানি না। এটা নির্ভর করবে তোমাদের শেয়ারের উপরে, তোমাদের নোটের উপরে। যদি ভালো লাগে সবার নোট আমরা সবাইকে দিব। যদিও এটা একটু বেশি বাড়িয়ে বলে ফেলছি। আমরা যারা বেস্ট নোট করবে তাদেরকেই চুজ করার ট্রাই করব। ক্লিয়ার? ওকে। এরপরের কোয়েশ্চেন হচ্ছে, বাংলাদেশে কতটি ক্যাডেট কলেজ রয়েছে? হ্যাঁ, এইখানে আমার স্টুডেন্টদের মধ্যে ক্যাডেট কলেজে কেউ আছে কিনা আমি জানি না। বাংলাদেশের কতটি ক্যাডেট কলেজ রয়েছে? তোমরা জানো যে বাংলাদেশে আর্মি পরিচালিত কিছু ক্যাডেট কলেজ রয়েছে, যেখানে পরীক্ষা দিয়ে যারা হচ্ছে বেসামরিক তারাও ভর্তি হইতে পারে কিছু লিমিটেড আসনে। বেশিরভাগ হচ্ছে আর্মি পার্সোনেলের ছেলে মেয়েরাই ওখানে পড়াশোনা করে। তো বাংলাদেশে এই মুহূর্তে 12টি ক্যাডেট কলেজ রয়েছে। কতটি ক্যাডেট কলেজ রয়েছে? বাংলাদেশে 12টি ক্যাডেট কলেজ রয়েছে, এবং সবচেয়ে বড় ক্যাডেট কলেজ মেবি হচ্ছে চট্টগ্রামে ফৌজদারহাট ক্যাডেট কলেজ। এটা সবচেয়ে বড়। হ্যাঁ, 9টা ছেলে আর 3টা হচ্ছে মেয়েদের। মেয়েদের 3টা কি কি তোমরা কেউ জানো? মেয়েদের 3টা কি কি একটু লিখো তো। আমি জানি না মেয়েদের 3টা কি কি, একটু কমেন্ট করো। আচ্ছা, আমাদের পরের কোয়েশ্চেন, বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন
পাস করা হয় কত সালে? বাধ্যতামূলক, মানে তোমাকে প্রাথমিক শিক্ষা ক্লাস 5 পর্যন্ত পড়তেই হবে, বাধ্যতামূলক পড়তে হবে, না পড়লে শাস্তি দেওয়া হবে। এই আইনটা কবে পাস করা হয়? 1994 সাল, 1991, 1990 এবং 1988। হ্যাঁ, কোনটায় পাস করা হয়? সবাই ঝটপট উত্তর দিয়ে দাও। দেখো, এই আইনটা কিন্তু পাস করা হয় 1990 সালে, কিন্তু এই আইনটা কার্যকর করা হয় 1991 সালের দিকে। এটা কার্যকর করা হয়। তাহলে 1990 সালে কিন্তু বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন পাস করা হয়। এই আইনটার অধীনে সবাইকে বাধ্যতামূলক ক্লাস 5 পর্যন্ত পড়তে হবে। ক্লিয়ার? আচ্ছা, 13টি হলে 13টি, আমি তো আর গুণে আসি না, নতুন দুই একটা হইতে পারে। এরপরে বাংলাদেশের নিরক্ষর মুক্ত জেলা কোনটি? এখানে 4টা জেলা আছে এবং 4টা জেলার ভিতরে ইন্টারেস্টিংলি এখানে 2টা জেলা হচ্ছে নিরক্ষর মুক্ত। তো তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে কোন 2টা জেলা? বাংলাদেশের মোট 7টা জেলা আছে নিরক্ষর মুক্ত। তো এখানে আছে 4টা অপশনে 4টা জেলা রয়েছে, রাজশাহী, রংপুর, লালমনিরহাট এবং ময়মনসিংহ। এখন কোন 2টা জেলা এইখানে তোমার নিরক্ষর মুক্ত জেলা, সেটার উত্তর দিতে হবে। কেউ কেউ রাজশাহী বলতেছে, কেউ কেউ রংপুরও বলতেছে। হ্যাঁ, রংপুর, রংপুর তো হওয়ার কথা না। হ্যাঁ, রংপুরে গরিব মানুষ অনেক বেশি। নিরক্ষর মুক্ত জেলা কোনটা? হ্যাঁ, কেউ ময়মনসিংহ বলতেছে, কেউ হচ্ছে লালমনিরহাট বলতেছে। তো যাই হোক, আমি বলতেছি 2টা অপশনে উত্তর দিতে হবে। আমাদের রাজশাহী জেলাটাও নিরক্ষর মুক্ত এবং হচ্ছে লালমনিরহাট জেলাটাও নিরক্ষর মুক্ত। এছাড়া আরো 5টা নিরক্ষর মুক্ত জেলা রয়েছে, সিরাজগঞ্জ, তারপরে তোমার ঝিনাইদহ, মুন্সিগঞ্জ, এরপরে মাগুরা, এরাও কিন্তু নিরক্ষর মুক্ত জেলা। তাহলে লালমনিরহাট, লালমনিরহাটে বাংলাদেশে একটা সীমান্তবর্তী জেলা এবং সবচেয়ে বড় করিডোর হচ্ছে এখানে অবস্থিত। 3 বিঘা করিডোর, তোমাদের পরীক্ষা আসে অনেক সময় যে 3 বিঘা করিডোর কোথায় অবস্থিত? 3 বিঘা করিডোর, করিডোর মানে হচ্ছে প্রবেশ পথ। ওকে, 3 বিঘা করিডোর কোথায় অবস্থিত? 3 বিঘা করিডোর হচ্ছে এই লালমনিরহাটে অবস্থিত এবং এখানে একটা বড় ছিটমহল রয়েছে, সবচেয়ে বড় ছিটমহল রয়েছে এখানে, দহগ্রাম আঙ্গরপোতা। দহগ্রাম আঙ্গরপোতা ছিটমহলটাও কিন্তু এই লালমনিরহাটে অবস্থিত, দহগ্রাম আঙ্গরপোতা। দেখছো, একটা জিনিস পড়তে গেলে আসলে মাথায় অনেক কিছু চলে আসে। এই লালমনিরহাট যখন পড়তে গেলাম, এটা নিয়ে যা যা ইনফরমেশন জানি সবগুলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। একটা হচ্ছে 3 বিঘা করিডোর রয়েছে এখানে এবং এই দহগ্রাম আঙ্গরপোতা ছিটমহলটাও কিন্তু এখানে রয়েছে। না, ময়মনসিংহ নিরক্ষর মুক্ত জেলা নয়। আচ্ছা, ইংলিশ স্যার দুইটাই রংপুরের, ইংলিশ স্যার দুইটাই রংপুরের মানে কি? বুঝতে পারি নাই। আচ্ছা, আমাদের পরের কোয়েশ্চেন হচ্ছে এটা, বাংলাদেশের শিক্ষার স্তর কয়টা, মানে কয় স্তরে বাংলাদেশের শিক্ষা দেওয়া হয়? হ্যাঁ, বাংলাদেশের স্তর কয়টা? তোমরা প্রাথমিক শিক্ষা দেখেছো, তোমরা মাধ্যমিক শিক্ষা দেখেছো, আবার উচ্চ মাধ্যমিক দেখেছো, আবার ইউনিভার্সিটিতে যেটা হয় উচ্চ শিক্ষা, তারপরে আবার আছে কি উচ্চতর শিক্ষা, নাকি? তো বাংলাদেশে কয় স্তর বিশিষ্ট শিক্ষা ব্যবস্থা রয়েছে? বাংলাদেশে 3 স্তর বিশিষ্ট শিক্ষা ব্যবস্থা রয়েছে, প্রাথমিক, মাধ্যমিক আর হচ্ছে উচ্চ শিক্ষা। হ্যাঁ, প্রাইমারি, সেকেন্ডারি আর 3 নাম্বারটাকে বলা হয় টারশিয়ারি। কি বলা হয়? টারশিয়ারি। প্রাইমারি, প্রাইমারি, সেকেন্ডারি। সেকেন্ডারি আবার 2টা ধাপ, একটা হচ্ছে সেকেন্ডারি আর একটা হচ্ছে হায়ার সেকেন্ডারি। হ্যাঁ, আর 3 নাম্বার যেটা সেটাকে বলা হয় টারশিয়ারি। এই 3টা শিক্ষা ব্যবস্থায় বাংলাদেশে চালু রয়েছে। টারশিয়ারি, টারশিয়ারি কোনটা? টারশিয়ারি হচ্ছে অনার্স লেভেল, অর্থাৎ এইচএসসি পাস করার পরে মানুষ যেই স্তরে পড়াশোনা করে সেটা হচ্ছে আমাদের টারশিয়ারি লেভেল। ক্লিয়ার? তাহলে এই 3টা লেভেলই হচ্ছে কি আমাদের শিক্ষার স্তর। আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে, বাংলাদেশের প্রাথমিক শিক্ষা আইন জারি করা হয় কত সালে? দেখো, এইটা কিন্তু প্রাথমিক শিক্ষা আইন, আগেরটা আমরা পড়েছিলাম প্রাথমিক শিক্ষা কেমন বাধ্যতামূলক। তো আগের আইনটার মধ্যে ছিল বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা, কিন্তু প্রাথমিক শিক্ষা আইন পাশ করা হয় কত সালে? এইটা কিন্তু পাশ করা হয় একেবারে কাছাকাছি, স্বাধীনতার কাছাকাছি সময়। এটা পাশ করা হচ্ছে 1974 সালে। 1974 সালে ডাক্তার কুদরতি ক্ষুধা শিক্ষা কমিশনের
আন্ডারে এই আইনটা পাশ করা হয়, তখন আমাদের দেশে প্রায় ৩৮,০০০ প্রাথমিক বিদ্যালয় ছিল। তখন আমাদের দেশে প্রায় ৩৮,০০০ প্রাথমিক বিদ্যালয় ছিল এবং তখন কিন্তু এইটা পাশ করা হয়। হ্যাঁ, এটা কিন্তু প্রাথমিক শিক্ষা। আর ১৯৯০ সাল যেটা, সেটা কিন্তু বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা, মানে তোমাকে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা নিতেই হবে। আর এটা হচ্ছে শুধু প্রাথমিক শিক্ষা আইন, এখানে বাধ্যতামূলক শব্দটা ছিল না। তো আইনের মধ্যে শব্দেরও কিন্তু গুরুত্ব রয়েছে, শব্দের নাম অনুসারে কিন্তু অনেক কিছু মিন করে। সো বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন জারি করা হয় ১৯৯০ সালে, কিন্তু ১৯৭৪ সালে আমাদের প্রাথমিক শিক্ষা আইন জারি করা হয়। আমাদের পরের কোয়েশ্চেনটা আমরা দেখি যে বাংলাদেশ শিক্ষা তথ্য পরিসংখ্যান ব্যুরো কি নামে পরিচিত? শিক্ষা তথ্য এবং পরিসংখ্যান ব্যুরো কি নামে পরিচিত? খেয়াল করো, এটা কি বাসিতপ নাকি নায়েম নাকি ন্যাপ নাকি ব্যান বেস? দেখি সবাই উত্তর দাও তো। ব্যান বেস নাকি, দেখো এটা হচ্ছে, এই ব্যান বেসের ফুল মিনিং হচ্ছে এটা, যে বাংলাদেশ ব্যুরো অফ এডুকেশন, এডুকেশন উচ্চারণ হচ্ছে এডুকেশন, রাইট? এডুকেশন, ইনফরমেশন অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, এবং কি স্ট্যাটিস্টিক্স। তাহলে বাংলাদেশের শিক্ষা তথ্য এবং পরিসংখ্যান ব্যুরো কি নামে পরিচিত? এটা হচ্ছে ব্যান বেস নামে পরিচিত, সংক্ষেপে এটাকে বলা হয় ব্যান বেস। এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে যে পলাশী রয়েছে, পলাশীতে অবস্থিত হচ্ছে এই ব্যান বেস। এটা ছাড়া হচ্ছে নায়েম রয়েছে, নায়েমের নামটা হচ্ছে এইটা, ন্যাশনাল একাডেমি ফর এডুকেশনাল ম্যানেজমেন্ট। এটার ফুল মিনিং হচ্ছে ন্যাশনাল একাডেমি ফর এডুকেশনাল ম্যানেজমেন্ট বা ন্যাশনাল একাডেমি অফ এডুকেশনাল ম্যানেজমেন্ট। এটাও কিন্তু ঢাকা কলেজের পাশে রয়েছে, এইটার ভবনটা বা হচ্ছে প্রতিষ্ঠানটা ঢাকা কলেজের পাশে নায়েম। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে রয়েছে ব্যান বেস, এটাকে সংক্ষেপে বিবিএসও বলে অনেকে, বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স এটাও বলে। হ্যাঁ, ব্যান বেস। ওকে, তাহলে ব্যান বেস হচ্ছে আমাদের এটা কিন্তু পরীক্ষায় আসে। আমাদের পরের কোশ্চেন হচ্ছে আইএসবিএন যে উপকরণ চিহ্নিত করার কাজে ব্যবহার করা হয়। তো আইএসবিএন এটা ফুল মিনিং হচ্ছে, ফুল মিনিং থেকে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। আইএসবিএন এর ফুল মিনিং হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বুক নাম্বার। এই রেজিস্ট্রেশনটা করলে পুরো পৃথিবীতে একটা নাম্বারে একটা বই থাকে। আইএসবিএন রেজিস্ট্রেশনটা করলে পুরো পৃথিবীতে কি একটা বইয়ের একটা নাম্বারই থাকে, কপি হওয়ার চান্স থাকে না। হ্যাঁ, এবং কপিরাইট ক্লেম করা যায় এটার রেফারেন্সে। আচ্ছা, তাহলে আইএসবিএন কোন কাজে ব্যবহার করা হয়? সবাই উত্তর দাও তো। বই, সাময়িকী, হার্ডওয়্যার, সফটওয়্যার। বই, সাময়িকী নাকি হার্ডওয়্যার, সফটওয়্যার? এটা উত্তর এখানেই রয়েছে, আইএসবিএন এর ফুল মিনিং এর মধ্যে রয়েছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বুক নাম্বার। সো বুক মানে কি? বুক মানে হচ্ছে বই। তাহলে বইয়ের, তোমরা দেখবা বইয়ের ভেতরে অথবা বইয়ের এক কোনায় আইএসবিএন দিয়ে তারপরে কিছু নাম্বার থাকে, 6 ডিজিটের মোস্ট প্রবাবলি একটা নাম্বার থাকে, যে আইএসবিএন লিখে 013160 এরকম একটা নাম্বার থাকে। দেখেছো এরকম কিছু? তোমরা কি কোনো বইতে এরকম কিছু দেখেছো কখনো? হ্যাঁ, এটা একটু অ্যান্সার দাও তো। কেউ কি কোনো বইতে এরকম দেখেছো আইএসবিএন লেখা বইয়ের এক কোনায় বা ভেতরে? হ্যাঁ, তারপর হচ্ছে 6টা ডিজিট এর মতো থাকে। হ্যাঁ, ওকে, এটা বই শনাক্তকরণের কাজে ব্যবহার করা হয় এবং ইন্টারন্যাশনালি কিন্তু এটা গ্রান্টেড। আমাদের পরের কোয়েশ্চেন হচ্ছে প্রাচ্যের অক্সফোর্ড প্রতিষ্ঠিত হয় কবে? প্রাচ্যের অক্সফোর্ড কাকে বলা হয় বলো? প্রাচ্যের অক্সফোর্ড, অক্সফোর্ড অফ দ্য ইস্ট, হ্যাঁ, কোনটাকে বলা হয়? অক্সফোর্ড অফ দ্য ইস্ট কোনটাকে বলা হয়? তার চাইতে বলো যে তোমাদের ভাইয়া কোন ইউনিভার্সিটিতে পড়ে, বা হচ্ছে বি ব্রেইনারের অনেক
টিচাররা কিন্তু ওই ইউনিভার্সিটিতে পড়ে। প্রাচ্যের অক্সফোর্ড, আরেকটাকে বলা হয় প্রাচ্যের কেমব্রিজ। হ্যাঁ, প্রাচ্যের কেমব্রিজ বলা হয় কোনটাকে? কেউ বলতেছে ঢাবি, ঢাবি। হ্যাঁ, ঢাবি, জাবি, রাবি, নাকি হচ্ছে কোনটা? ঢাকা ইউনিভার্সিটি। ঢাকা ইউনিভার্সিটিকে আগে ঐতিহাসিকভাবে প্রাচ্যের অক্সফোর্ড বলা হতো। এটা কোনো মানে হচ্ছে গেজেটেড কোনো বিষয় না বা দালিলিক কোনো বিষয় না, এটা মানুষের মুখে মুখে আগে মানুষের বিশ্ববিদ্যালয়ের স্ট্যান্ডার্ড মনে করতো অক্সফোর্ড কেমব্রিজকে। বর্তমানে যেমন হার্ভার্ডকে মনে করে, তারপর হচ্ছে জন হপকিন্সকে মনে করে। তো তখন হচ্ছে অক্সফোর্ড এবং হচ্ছে কেমব্রিজকে মনে করতো। তো ঢাকা ইউনিভার্সিটিকে বলা হয় তোমার প্রাচ্যের অক্সফোর্ড। তো এটা কত সালে প্রতিষ্ঠিত হয় এবং এই ঢাকা ইউনিভার্সিটি প্রতিষ্ঠার ব্যাপারটা কেন গুরুত্বপূর্ণ? কারণ এই ঢাকা ইউনিভার্সিটি প্রতিষ্ঠার কারণেই কিন্তু এই যে উপমহাদেশে পুরো পাকিস্তান বলি আর হচ্ছে বাংলাদেশ বলি, এই ভূখণ্ডটাতে রাজনীতির যে সূচনা, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে হয়েছিল। এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু বাংলাদেশ রাষ্ট্রের জন্মদাতা প্রতিষ্ঠানও কিন্তু বলা যায়। এই দেশে যত আন্দোলন সংগ্রাম হয়েছে, সেই 1947 বলো, 52 বলো, 71 বলে, কিংবা 24শে জুলাই বিপ্লব বলো, সব কিছুর সূতিকাগার বা হচ্ছে নেতৃত্ব দানকারী প্রতিষ্ঠান হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। তো পুরো বাংলাদেশে যে বিশ্ববিদ্যালয় সবসময় জেগে থাকে, সেটা কোনটা? এই প্রাচ্যের অক্সফোর্ড বা ঢাকা বিশ্ববিদ্যালয়। তো এখন ডার্ক হয়ে গেছে, চলে আসবে আবার। আমরা একটু অপেক্ষা করি, তাহলে চলে আসবে। এটা কত সালে? 1921 সালের পহেলা জুলাই। 1921 সালের পহেলা জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়। 1921 সালের পহেলা জুলাই, এবং পহেলা জুলাই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস। ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস হচ্ছে পহেলা জুলাই। আমাদের পরের কোয়েশ্চেন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন হয় কত সালে? তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় 1921 সালে প্রতিষ্ঠা হলেও 1921 সালে কিন্তু সমাবর্তন মানেটা কি? সমাবর্তনের ইংরেজি নাম হচ্ছে কনভোকেশন। হ্যাঁ, কনভোকেশন। কনভোকেশন মানে কেউ যদি গ্রাজুয়েশন সম্পন্ন করে অথবা পোস্ট গ্রাজুয়েশন সম্পন্ন করে, ইউনিভার্সিটি কর্তৃক তাকে যে সংবর্ধনা দেওয়া হয়, সার্টিফিকেট গিভিং সেরিমনি, এটাকেই বলা হয় কনভোকেশন বা সমাবর্তন। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কত সালে প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছিল? ঢাকা বিশ্ববিদ্যালয় যখন 1921 সালে প্রতিষ্ঠিত হয়, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম শিক্ষার্থী ছিল ঢাকা কলেজ তৎকালীন এবং জগন্নাথ কলেজের শিক্ষার্থীরা, মোট 877 জন। এরা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম শিক্ষার্থী এবং তাদেরকেই গ্রাজুয়েশন কমপ্লিট হওয়ার পরে 1923 সালে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম সমাবর্তন অনুষ্ঠান হয় এবং সমাবর্তন বক্তা ছিলেন ওই সময়ে, সমাবর্তন বক্তা ছিলেন ওই বছর লর্ড লিটন। লর্ড লিটন, আমাদের জাতীয় দলে একজন খেলোয়াড় আছে যাকেও তোমার হচ্ছে ব্যঙ্গ করে লর্ড লিটন ডাকা হয়। হ্যাঁ, লিটন দাস নাকি? তো লর্ড লিটনও কিন্তু একজন লর্ড ছিলেন এক সময়। এবং 1923 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন বক্তা কিন্তু ছিলেন এই লর্ড লিটন। ওকে, আমাদের পরের কোয়েশ্চেন, 1921 সালে কয়টি অনুষদ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করে? দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসতে পারে। তো 1921 সালে কয়টি বিশ্ববিদ্যালয় নিয়ে অনুষদ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করে? 1921 সালে কয়টি অনুষদ? অনুষদ মানে হচ্ছে ফ্যাকাল্টি। অনুষদ বলতে তোমরা একটা গ্রুপও বলতে পারো, যে সায়েন্সের সাবজেক্টগুলো একটা অনুষদে থাকে, আর্টসের সাবজেক্টগুলো একটা অনুষদে থাকে, সমাজ বিজ্ঞানের সাবজেক্টগুলো একটা অনুষদে থাকে। হ্যাঁ, তো 1921 সালে তিনটা অনুষদ, হ্যাঁ, মোস্ট প্রবাবলি একটা ছিল আইন অনুষদ, একটা ছিল আইন, একটা ছিল কলা, আর আরেকটা ছিল বিজ্ঞান। ব্যবসায় শিক্ষা অনুষদ তখন ছিল না, এটা অনেক পরে ইনক্লুড হয়। তো আইন, কলা এবং বিজ্ঞান, এই তিনটাই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন অনুষদ ছিল এবং এদের অধীনে মোট 13টি বিভাগ ছিল। কয়টি বিভাগ? 13টি বিভাগ বা বিষয় ছিল, 13টি। যেমন বাংলা, গণিত, পদার্থবিজ্ঞান, এগুলো কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন বিভাগ। 13টি বিভাগ ছিল।
তাহলে 3টা অনুষদ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় 1921 সালে যাত্রা শুরু করে। 3টি অনুষদ নিয়ে। আমাদের পরের কোয়েশ্চেন, আচ্ছা পরের স্লাইডটা এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের বিভিন্ন ইয়ারে আমাদের নার্সিং এ চান্স প্রাপ্ত কিছু শিক্ষার্থীদের ছবি দেওয়া আছে। সো তোমরা যদি চান্স পাও বা আমাদের স্টুডেন্ট হয়ে থাকো, তাদেরকেও কিন্তু এইরকম ভাবে ফিচার করা হবে আমাদের বইতে। এটা কিন্তু খুবই এক্সক্লুসিভ একটা বিষয়। হ্যাঁ, নিজে তোমার প্রতিষ্ঠানের বইতে তোমার নিজের ছবিটা দেখতে পাওয়া, হ্যাঁ, অনেক ভালো লাগার একটা বিষয়। তোমরা দেখতে পাচ্ছ যে 2024 সালে আমাদের সর্বোচ্চ চান্স পেয়েছে 1035+, এবং তাদের অনেকের ছবি এখানে রয়েছে। হ্যাঁ, 2022-23 সালেও কিন্তু রয়েছে। 2022 সালে আমাদের প্রথম যাত্রা ছিল নার্সিং প্ল্যাটফর্মে, সেখানেও প্রায় 150+ কিন্তু ছিল। এরপর হচ্ছে বোস চেয়ার প্রতিষ্ঠিত হয়েছিল কোন বিশ্ববিদ্যালয়ে? এখানে বোস বলতে বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বোসকে বোঝানো হচ্ছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যার অধ্যাপক ছিলেন। সত্যেন্দ্রনাথ বোস, তিনি বোস আইনস্টাইন সংখ্যায়ন তত্ত্ব নিয়ে কাজ করেছিলেন। বোস, তার নামে একটা কণা রয়েছে, হ্যাঁ, বোসন কণা, তার নামে একটা কণার নামকরণ করা হয়েছে, বোসন কণা বা হিগস বোসন কণা। কি কণা? হিগস বোসন কণা। এবং তিনি যেটা নিয়ে কাজ করেছেন সেটা হচ্ছে বোস আইনস্টাইন সংখ্যায়ন তত্ত্ব নিয়ে কাজ করেছিলেন। এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তার নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে তোমার বোস চেয়ার রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো চেয়ার রয়েছে, যেমন বঙ্গবন্ধু চেয়ার রয়েছে অর্থনীতি বিভাগ এবং ইতিহাস বিভাগে। এটা ছাড়া সত্যেন্দ্রনাথ বোসের নামে বোস চেয়ার রয়েছে পদার্থবিজ্ঞান বিভাগে। ক্লিয়ার? ওকে। আমাদের পরের কোয়েশ্চেন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কালো দিবস কবে? হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসেও কিন্তু 2টা দিবস আছে। একটা দিবস হচ্ছে শোক দিবস। শোক দিবসটা হচ্ছে 15ই অক্টোবর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শোক দিবস 15ই অক্টোবর। 15ই অক্টোবর বাংলাদেশের ক্রিকেট খেলা চলতেছিল। তো জগন্নাথ হলে টিভি রুমে শিক্ষার্থীরা বসে ক্রিকেট খেলা দেখছিল। তো ওই সময় জগন্নাথ হলের টিভি রুমের ছাদ ধসে পড়ে এবং অনেক শিক্ষার্থী কিন্তু শহীদ হয়। এজন্য এটাকে বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শোক দিবস। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কালো দিবসটা হচ্ছে 2007 সালের দিকে, যখন হচ্ছে আর্মি রেজিম ছিল, কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল, তখন আর্মিরা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ফিল্ডে ক্যাম্প করেছিল। তো সেখানে আর্মির সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টের কিন্তু একটা সংঘর্ষ হয় এবং সেখানে একটা বিখ্যাত একটা লাথি একটা স্টুডেন্ট একটা আর্মি সেনা সদস্যকে দিয়েছিল, যেটাকে বলা হচ্ছে কিক ফর ডেমোক্রেসি, এবং সেনা বিরোধী আন্দোলন কিন্তু চলেছিল। তো ওই দিনটাকে বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কালো দিবস। সেটা হচ্ছে 23শে আগস্ট। এবং ইন্টারেস্টিংলি এই 23শে আগস্টের সাথে আমার ডিপার্টমেন্টের একটা স্মৃতি রয়েছে। এই ঘটনাটা সূত্রপাত যখন হয় তখন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট, আমি সেই ডিপার্টমেন্টের ছাত্র, তার সাথে হচ্ছে সাংবাদিকতার বিভাগের ফুটবল খেলা হচ্ছিল। তো সেই ফুটবল খেলা দেখা নিয়ে আর্মি সদস্যদের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে শিক্ষার্থীরা, এবং সেখান থেকে একটা ক্যাম্পাস থেকে সেনা হটাও একটা আন্দোলন কিন্তু হয়, এবং এইটাকে বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে কালো দিবস, 23শে আগস্ট। আচ্ছা, এরপর নিচের কোন উপজাতি মাতৃতান্ত্রিক? আমরা প্রায় ক্লাসের শেষের দিকে চলে আসছি। ক্লাসের শেষের দিকে যেহেতু চলে আসছি, তোমাদেরকে আরো একবার বলি, তোমরা এই ক্লাসটা শেয়ার করে দাও যাতে অন্যরাও এই ক্লাসটা দেখতে পারে, এবং সেইখান থেকে নোট করতে পারে, নিজেরা উপকৃত হতে পারে। আর আমাদের পেইড ব্যাচে যারা স্টুডেন্ট রয়েছে তারা তো অবশ্যই আরো ভালো কোয়ালিটি বা হচ্ছে ভালো কিছু পেয়ে থাকো। তো যারা ফ্রিতেও আছো, ফ্রিতেও আমরা অনেক কোয়ালিটি মেনটেন করে থাকি। তো দ্যাটস ইট। আচ্ছা, নিচের কোন উপজাতি মাতৃতান্ত্রিক? চাকমা, গারো, সাঁওতাল এবং হাজং। তাহলে খেয়াল করো, চাকমা, সাঁওতাল এবং হাজং বা বেশিরভাগ উপজাতিরাই কিন্তু পিতৃতান্ত্রিক, মানে বাবাই হচ্ছে ওদের পরিবারের প্রধান, বা হচ্ছে ছেলেরাই হচ্ছে পরিবারের কর্তৃত্বটা থাকে। কিন্তু গারোরা হচ্ছে মাতৃতান্ত্রিক। মাতৃতান্ত্রিক গারোরা হচ্ছে কি বাংলাদেশের মাতৃতান্ত্রিক উপজাতি। এখানে মায়েরা হচ্ছে পরিবারের প্রধান। এবং এই গারোদেরকে নিয়ে গবেষণা করেছিলেন একজন বাঙালি, যার নাম হচ্ছে বিপ্রদাস বড়ুয়া। বিপ্রদাস বড়ুয়া, তিনি গারোদের নিয়ে গবেষণা করেছেন, এই মাতৃতান্ত্রিক জনগোষ্ঠী নিয়ে
গবেষণা করেছিলেন বিপ্রদাস বড়ুয়া। তার একটা বিখ্যাত রচনা রয়েছে মংডুর পথে, এরকম একটা রচনা রয়েছে। ক্লিয়ার? আচ্ছা, আমাদের পরের স্লাইডটা হচ্ছে বাংলাদেশে বসবাসকারী কোন উপজাতিরা মুসলমান। তো বাংলাদেশে বসবাসকারী বেশিরভাগ উপজাতিরাই হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বী, যেমন চাকমা, খাসিয়া, গারো এবং হচ্ছে সনাতন ধর্মাবলম্বী। কিন্তু আহ, দুই একটা উপজাতি রয়েছে, হ্যাঁ খাসিয়ারাও কিন্তু মাতৃতান্ত্রিক। দুই একটা উপজাতি রয়েছে যারা হচ্ছে তোমার মুসলমান। এটার মধ্যে হচ্ছে একটা হচ্ছে মণিপুরী জনগোষ্ঠী, আর আরেকটা হচ্ছে পাঙ্গন জনগোষ্ঠী। পাঙ্গন জনগোষ্ঠী এরা সিলেটের দিকে বসবাস করে। এই পাঙ্গন জনগোষ্ঠীটাও কিন্তু মুসলমান। পাঙ্গন উপজাতি বাংলাদেশে মুসলমান, এবং বাংলাদেশে খাসিয়া পরিবারে একটা পরিবার রয়েছে যারা হচ্ছে মুসলমান, তারা সিলেটে বসবাস করে। হ্যাঁ, খাসিয়াদের মধ্যে একটা পরিবার রয়েছে যারা মুসলমান। তাহলে পাঙ্গন হচ্ছে মুসলিম উপজাতি। এরপরে বাংলাদেশে বসবাস নেই কোন উপজাতির? চাকমা, মাউরি, মারমা, মুরং। কোন উপজাতির বাংলাদেশে বসবাস নেই? চাকমারা পার্বত্য চট্টগ্রামে, মারমারাও পার্বত্য চট্টগ্রামে বসবাস করে। মুরং জনগোষ্ঠী রয়েছে বাংলাদেশে, তারাও কিন্তু বসবাস করে। তো তাহলে বাংলাদেশে বসবাস করে না এমন উপজাতি রয়েছে মাওরি উপজাতি, এরা ভারতের দিকে বসবাস করে, মাওরি উপজাতি। ওকে, আমাদের পরের কোয়েশ্চেন, আমরা ক্লাসের প্রায় শেষের দিকে চলে আসছি। কোন নৃগোষ্ঠী তিব্বত থেকে এসেছে? ব্রো, গারো, গুয়াত, খাসিয়া। তো বাংলাদেশের বেশিরভাগ নৃগোষ্ঠীরাই আসলে ভারতের মিজোরাম, লুসাই পর্বত থেকে অথবা হচ্ছে মিয়ানমার থেকে আসছে, এবং কিছু কিছু উপজাতি তিব্বত থেকে আসছে। সো নিচের কোন জনগোষ্ঠী তিব্বত থেকে আসছে? তো তিব্বত এবং মিয়ানমার, গারোরা মূলত হচ্ছে দুইটা জায়গা থেকে আসে। সো গারোরাই তিব্বত আর হচ্ছে মিয়ানমার থেকে বাংলাদেশে আসছিল। তিব্বত এবং হচ্ছে কি মিয়ানমার। মিয়ানমারকে বাংলায় মায়ানমার লিখে, ইংরেজিতে মিয়ানমার। ওকে, আচ্ছা তাহলে গারো জনগোষ্ঠী তারা হচ্ছে তিব্বত থেকে এসেছিল। এছাড়া চাকমারা এসেছিল হচ্ছে মিজোরাম থেকে। হ্যাঁ, তোমার ভারতের মিজোরাম থেকে এসেছিল। পার্বত্য চট্টগ্রামের প্রধান বর্ষবরণ উৎসব কোনটি? পার্বত্য চট্টগ্রাম বলতে আমরা তিনটা জেলাকে বুঝি। কোন তিনটা জেলা সবাই একটু বলো তো? বান্দরবান, বান্দরবান, খাগড়াছড়ি, আর কি বলতো, রাঙামাটি। তো এই তিনটা জেলাকে আমরা একত্রে বলি পার্বত্য চট্টগ্রাম। কি বলি? পার্বত্য চট্টগ্রাম। এগুলো কিন্তু পরীক্ষা আসে, গতবারও পরীক্ষা আসছে যে পার্বত্য চট্টগ্রাম জেলা কোনটি। তাহলে পার্বত্য চট্টগ্রামের প্রধান বর্ষবরণ অনুষ্ঠান কোনটা? পার্বত্য চট্টগ্রামের প্রধান বর্ষবরণ অনুষ্ঠান হচ্ছে বৈশাখী। এই বৈশাখী তিনটা উপজাতির ধর্মীয় অনুষ্ঠানকে কম্বাইন করে একটা উৎসব পালন করা হয়, বর্ষবরণ বা হ্যাপি নিউ ইয়ার যেটাই বলি আমরা, সেটা পালন করে তারা। এটা হচ্ছে বইতে হয় হচ্ছে বৈশুখ, বই থেকে হয় বৈশুখ। এখানে হয় সা থেকে হয় সাংরাই, সাংরাই। আর বি থেকে হয় বিজু, তো বিজু হচ্ছে চাকমাদের বর্ষবরণ উৎসব, মারমাদের বর্ষবরণ উৎসব হচ্ছে বৈশুখ, আর সাংরাই হচ্ছে মোস্ট প্রবাবলি ত্রিপুরা যারা, তাদের বর্ষবরণ উৎসব। সো চাকমা, মারমা, ত্রিপুরা এই তিনটা জনগোষ্ঠীর সম্মিলিত যে বর্ষবরণ অনুষ্ঠান এটা হচ্ছে কি বৈশাখী। ক্লিয়ার? কেউ আবার বৈশাখী বলো না, বৈশাখী কিন্তু তাদের না, বৈশাখী বাঙালিদের। এরপরে বাহা কাদের উৎসব? বাহা কাদের উৎসব? চাকমা, সাঁওতাল, মুরং, মারমা। এবং দিস প্রবাবলি দ্য লাস্ট স্লাইড অফ দিস ক্লাস। আজকের ক্লাসের সবচাইতে শেষ স্লাইডটাই হচ্ছে এইটা। হ্যাঁ, এইটা একটু উত্তর দাও যে চাকমা, সাঁওতাল, মারমা নাকি মুরং? তো চাকমাদের উৎসব আমরা জানি বিজু, মারমাদের উৎসব আছে সাংরাই, তারপরে মুরং তাদের উৎসব রয়েছে। তো সাঁওতাল জনগোষ্ঠী যেটা, তাদের উৎসব হচ্ছে বাহা। সাঁওতাল জনগোষ্ঠী ভারতের সাঁওতালরা এবং বাংলাদেশের সাঁওতালরা, এরা কিন্তু বাহা তাদের উৎসব, বাহা তাদের হচ্ছে কি উৎসব। ক্লিয়ার? সো এইটার মধ্য দিয়েই আমাদের
আজকে ক্লাসের একদম শেষ পর্যায়ে চলে আসছি। এইটা হচ্ছে আমাদের শিওর সাকসেস ব্যাচ। এই শিওর সাকসেস ব্যাচে আমরা কি কি পড়াবো, আমরা বেসিক থেকে বেসিক পড়াবো, দেন হচ্ছে এমসিকিউ সলভ করাবো, আমরা কোশ্চেন ব্যাংক সলভ করাবো এবং প্রচুর পরিমাণ মডেল টেস্ট আমরা তোমাদেরকে দিব এবং ডেইলি তোমাদের পরীক্ষা নেওয়া হবে। তাহলে এই কোর্সে কি কি থাকতেছে, প্রায় 65টি টপিক সহ বেসিক ক্লিয়ার করে ক্লাস থাকবে, 71টি ডেইলি এক্সাম থাকবে, 10টা এমসিকিউ সলভ ক্লাস থাকবে, যেটা আজকের মতো এরকম এমসিকিউ সলভ ক্লাস থাকবে, 10টা ফাইনাল মডেল টেস্ট, যে মডেল টেস্টগুলো করলে তোমার চান্স একদম নিশ্চিতই বলা যায়। হ্যাঁ, আমরা এটা পরীক্ষার আগে আগে করি। এবং দুইটা বই দেওয়া হবে, একটা হচ্ছে প্রশ্ন ব্যাংক আর একটা হচ্ছে মডেল টেস্ট। এবং মডেল টেস্ট গুলাতে প্রচুর পরিমাণ ওএমআর শিট দেওয়া হয়েছে, যাতে তুমি পরীক্ষার মতো করে পরীক্ষার হলে তুমি যেইভাবে কি করতে পারো, পরীক্ষার হলে যেইভাবে তুমি অ্যান্সার করো ঠিক সেম ভাবে আমাদের মডেল টেস্ট বুকগুলাতে তুমি হাজার হাজার প্রশ্ন সলভ করতে পারবা। তো এইগুলা কিন্তু দেওয়া হবে এবং এটা কিন্তু খুব শীঘ্রই শুরু হয়ে যাবে। আমাদের ব্যাচগুলো কিন্তু খুব শীঘ্রই ফিল আপ হয়ে যায়, আসন কিন্তু খুবই সীমিত। খুব তাড়াতাড়ি তোমরা ভর্তি হয়ে যাও, 2-1 দিনের ভিতরে বা এই সপ্তাহের মধ্যে তোমরা ভর্তি হয়ে যাও। আমাদের নির্দিষ্ট সংখ্যক স্টুডেন্ট হয়ে গেলেই, কারণ আমরা ক্লাস নিয়ে থাকি আমাদের অ্যাপে এবং হচ্ছে জুমে। সো জুমের আসলে ধারণ ক্ষমতা কত, হ্যাঁ, 200, 300, 400, 500 স্টুডেন্ট নেওয়া যায়, এর বেশি নেওয়া যায় না। সো আমরা হাই কোয়ালিটির যেহেতু ক্লাস নিয়ে থাকি, আমরা 500 স্টুডেন্টের অ্যালোকেশন করতে পারি। তো আমাদের প্রচুর স্টুডেন্ট কিন্তু অলরেডি ভর্তি হয়ে গেছে এই শিওর সাকসেস ব্যাচে। সুতরাং আর দেরি কেন, তোমরা নিজেরাও এটাতে ভর্তি হয়ে যাও। অনেকগুলি কোর্স ম্যাটেরিয়াল প্লাস বুক এবং ক্লাস কিন্তু তোমরা পাবে। ওকে, কোর্স কত, এটা বর্তমানে ডিসকাউন্ট চলতেছে, তোমরা সবাই জানো। তোমরা এই যে এখানে যোগাযোগের নাম্বার দেওয়া আছে, বা হচ্ছে আমাদের ফেসবুক পেজ, যে বি ব্রেইনার যে ফেসবুক পেজ রয়েছে, সেইখানেও তোমরা বা এই লাইভটার কমেন্ট বক্সেও কিন্তু তোমরা দেখবা যে কোর্স ফি বা হচ্ছে আমাদের পেজে মেসেজ দিলেও তোমরা এটা পেয়ে যাবা। তো ভর্তি হতে তোমরা পেজে মেসেজ করবা অথবা কি ডিরেক্ট তোমরা ফোন করতে পারো। কোথায়, এই যে এখানে নাম্বার দেওয়া আছে, সবাই নাম্বারটা লিখে নিতে পারো, 01312 296 ওকে। আচ্ছা, তাহলে খুব দ্রুত যারা ভর্তি হও নাই, যারা ফ্রিতে আজকে ক্লাসটা করছো, যদি সিদ্ধান্ত নিয়ে থাকো তুমি ভর্তি হয়ে যাবা, তাহলে খুব দ্রুতই কিন্তু ভর্তি হয়ে যাবা। আর বরাবরের মতোই আমরা তোমাদেরকে একটা সুন্দর মেসেজ কিন্তু প্রতিটা ক্লাসের শেষে দিয়ে থাকি, সেটা হচ্ছে কি, টুডে রিডার টুমরো লিডার, ইয়েস ইটস পসিবল। অর্থাৎ তোমাকে যদি লিডার হইতে হয় ভবিষ্যতে, অবশ্যই কি হইতে হবে, রিডার হইতে হবে। আর তোমরা যারাই হচ্ছে নার্সিং বাসায় বসে প্রিপারেশন নিতে চাও, তাদের জন্য আমি বলবো যে বেস্ট প্ল্যাটফর্ম কিন্তু বি ব্রেইনার। সো বি ব্রেইনার অনেক অফলাইন, অনেক হচ্ছে বাজারে অনেক ধরনের কোচিং সেন্টার আছে, তাদের চাইতে বহু বহু গুণে ভালো। আমি নিজে এখানে পড়াই দেখে বলতেছি না, এটা আসলেই ভালো। তোমরা এটা নিজেরা যাচাই করলেই কিন্তু জানো যে এরা কি পরিমাণ কোয়ালিটি কন্ট্রোল করে, ম্যাটেরিয়াল দেয়, এদের টিচার প্যানেল অনেক হাইলি কোয়ালিফাইড এবং হচ্ছে এদের সেট একদম টপ নচ একটা সেট আপ। ওকে, না যারা পেইড ব্যাচে অলরেডি আমাদের ভর্তি হয়ে গেছো, তাদের ভর্তি না হলেও চলবে। যদি তোমার ইচ্ছা হয় যে তুমি ভর্তি হইতে পারো, এটা তোমার ইচ্ছা, হ্যাঁ। কিন্তু আমরা চাই যারা এখনো ভর্তি হও নাই, তাদের জন্যই কিন্তু আমরা আরেকটা ব্যাচ লঞ্চ করেছি। তো সুতরাং যারা ভর্তি হও নাই তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও, এবং যারা ভর্তি হতে চায় তাদেরকেও সাজেস্ট করো। অনলাইনে নার্সিং প্রিপারেশনের সবচেয়ে বেস্ট ডিপ্লোমা, মিডওয়াইফারি, বিএসসি যেটাই বলো, সবগুলোর জন্য বেস্ট প্ল্যাটফর্ম কিন্তু বি ব্রেইনার। তো এই ছিল আজকের মতো তোমাদের সাথে আমার ক্লাস। আমরা আশা করব তোমরা এই পুরো ক্লাসটা ভালোভাবে করেছো এবং নোট করে আমাদের ফেসবুক গ্রুপে তোমরা কিন্তু পোস্ট করে দিবে। তো সেইখান থেকে আমরা সবচেয়ে ভালো নোট যারা করেছে তাদেরকে কিন্তু পুরস্কার দিব। আমরা অলরেডি দেখিয়েছি যে আমাদের গিফট আইটেমগুলো, বি ব্রেইনারের টি শার্ট রয়েছে, বি ব্রেইনারের হুডি রয়েছে, স্মার্ট ওয়াচ রয়েছে, ক্যালেন্ডার রয়েছে, ডায়েরি রয়েছে, চমৎকার চমৎকার সব গিফট আইটেম কিন্তু তোমাদের জন্য রয়েছে। সুতরাং আর দেরি কেন, নিজেরা খুব তাড়াতাড়ি কি করো, ক্লাসটা করো বা হচ্ছে নোট করে ফেলো। যার নোটটা সবচেয়ে সুন্দর হবে, গুছানো হবে, দেখতে ভালো হবে, আমরা তাকে কিন্তু বিজয়ী ঘোষণা করব। হ্যাঁ, এমসিকিউ থেকে নোট করতে পারলে করো, আমি আরো অনেক ইনফরমেশন শেয়ার করেছি, সেইগুলো কিন্তু নোট করবা।
তো সবার কাছে ক্লাসটা কেমন লাগলো, এইরকম ফ্রি লাইভ ক্লাস তোমরা আরো চাও কিনা সেটাও কমেন্ট করো। আর হচ্ছে যারা যারা এখনো ভর্তি হও না আমাদের শিওর সাকসেস ব্যাচে, তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও। আমাদের পেজে মেসেজ করতে পারো অথবা হচ্ছে ফোন নাম্বারে তোমরা মেসেজ করতে পারো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।